হচ্ছে যে আমি চাই যারা দিন হতে দিন তাদের হীন হতে হীন করে রাখা হয়েছে তারা মানুষের মর্যাদা পাক, তারা মিনিমাম পৌর বেনিফিটগুলো পাক, গ্রামে চলার রাস্তা আসুক, চলাচলের রাস্তা, পানীয় জল আসুক, নদী বাঁধ হোক, অরণ্য রক্ষা পাক, আর জাতিগত বিভেদ বা সংকীর্ণতা যেন একদম না থাকে। এটা তো ঘটনা যে যারা গরিব তারা গরিব বলেই যথেষ্ট কি বলবো যথেষ্ট বঞ্চিত থাকতে বাধ্য থাকে। আপনাকে শেষ প্রশ্ন, শিলাদিত্য চৌধুরী একেবারে গ্রামের ওই প্রান্তিক মানুষগুলোর মধ্যে প্রান্তিক কৃষক, তাকে একটা সার নিয়ে প্রশ্ন তোলায় জেলে যেতে হলো, এটা নিশ্চয়ই আপনাকে, মাওবাদী তকমা নিয়ে, এটা নিশ্চয়ই আপনাকে পীড়িত করেছিল। এ তো দেখে আমার যা বয়স হয়েছে দেখে যাচ্ছি, আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তন এলো সম্পূর্ণ ব্যাপক গণসমর্থনের ভিত্তিতে। তারপরে মানুষ যা চেয়েছিল মানুষ তা পেয়েছে কিনা এটা আপনারা সকলেই আপনারাই বিচার করতে পারবেন। মানুষ আপনার বিচার জানতে চাইছেন, আপনার কি মনে হচ্ছে? আমি তো বললাম যে আমার যে সব জায়গা প্রায়োরিটি সেগুলো তো এখনো হয়নি। গ্রামে গ্রামে চলাচলের রাস্তা কোথায়, শিক্ষা সর্বত্র পৌঁছলো কোথায়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এইসব জায়গায়, পশ্চিম মেদিনীপুর পানীয় জল যথেষ্ট ঠিকভাবে পাওয়া যাচ্ছে তা কোথায়, সেচের জলই বা কোথায়, মানুষ বাঁচবে কিসের ভিত্তিতে? আর গাছ কাটা, অরণ্য উৎখাত যথেষ্ট হয়েছে। এখন নতুন করে তো গাছ লাগাবার, আবার করে অরণ্য সৃজন করা উচিত। প্রকৃতির ব্যালেন্স রাখার জন্যই অসম্ভব প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অসীমদার কাছে চলে আসবো এই আলোচনায়। এই যে কাটজুর সাম্প্রতিক মন্তব্য এবং যার সঙ্গে মিলেমিশে আছে আমাদের সাম্প্রতিককালে দেখা বেশ কয়েকটি ঘটনা, সেইগুলো নিয়ে যদি আপনি। না, এই আলোচনার যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনের সঙ্গে আমার একটু পার্থক্য হচ্ছে। কেন পার্থক্য হচ্ছে বলছি, তার কারণ আমরা অনেক সময় করি কি জানেন, বিচ্ছিন্ন বৃক্ষটাকে দেখি, সবটা মিলে অরণ্যটা দেখি না। যে সত্যি কথাটা বলা দরকার আমরা নানা কথা বলছি, সত্যিটা বলছি না। আমরা একটা নির্মম সত্যের মুখোমুখি হচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জেনে হোক না জেনে হোক রেজিমেন্টেড পার্টির বিরুদ্ধে মানুষের তুমুল ক্ষোভ, এটাকে আশ্রয় করে এমন একটা শক্তিকে ক্ষমতায় বসিয়েছি যেটা একটা লুম্পেন শক্তি, এবং তাকে আমরা এখন রাজনৈতিক দলের মর্যাদা দিচ্ছি। আপনি যদি তাকিয়ে দেখেন, ওটা দল না, ওটা একটা দঙ্গল। যদি দেখেন তার সমস্ত কর্মসূচি কি দেখবেন, যদি প্রোগ্রামগুলো, সেটা হচ্ছে হুল্লোড়। তার কর্মসূচি মানে হচ্ছে হুল্লোড়বাজি। এটা বিরোধী দল আকারে চলে, ক্ষমতা এসে এটা চলে না। ক্ষমতায় এসে এটা করতে গিয়ে অত্যন্ত এক্সপোজ হচ্ছে। এবং আমি কেন বলছি ওরিয়েন্টেশন না, একটা কথা প্রায়ই শুনি, সিপিএম যেমন ছিল ঠিক সেই পথ অনুসরণ করছে। আমরা বলি, ঠাট্টা করে বলি, মেরিটোরিয়াস ছাত্র ইত্যাদি কথাবার্তা বলি। আমি এটার সঙ্গে একমত না। সিপিএমের সঙ্গে আমার হাজার পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা একটা রাজনৈতিক দল, তার মতাদর্শের সঙ্গে আমার পার্থক্য থাকতে পারে। একটা রাজনৈতিক দল, তার একটা কর্মপদ্ধতি চিন্তা আছে। কংগ্রেসের সঙ্গে সিপিএমের তুলনা হয়, তৃণমূলের সঙ্গে সিপিএম বা কংগ্রেসের তুলনা হয় না। তৃণমূল এমন একটা শক্তি, এই সহজ সত্যি কথাটা যদি না বোঝেন তাহলে হবে হচ্ছে, তখন আমরা কি করব, আমরা আসলে তৃণমূলকে মহান করে তুলব। আমরা যখনই এটা করতে যাচ্ছি আমরা মহান করে তুলছি। কাজু সাহেব যেগুলো বলেছেন অত্যন্ত সঠিক কথা বলেছেন, কিন্তু আমি তো বলছি বৃক্ষ দেখা হচ্ছে,
হ্যাঁ, আসল যদি করেন সরকার ধরে একটা লুম্পেন শক্তি ক্ষমতায় এসছে, তার যা যা করা দরকার তা কি করেছে? করে হচ্ছে কি জানেন, করে হচ্ছে লুম্পেন শক্তি ক্ষমতায় এলে সে যাতে কমফর্টেবল বোধ করে। তার জন্যে প্রতিষ্ঠিত সমস্ত সংস্থাগুলো, প্রতিষ্ঠিত সমস্ত নীতি, সংসদীয় শিষ্টাচার থেকে সব কিছু ধ্বংস করে দিতে চায়, তাতেই সে কমফর্টেবল বোধ করে। আমি একটা উদাহরণ দিয়ে দেবো, ধরুন ফিল্ম ফেস্টিভ্যালে চিন্তা করুন তো কি হয়। অনেকে ঠিক বলছেন সার্কাস বলা হচ্ছে, সৌমিত্র সমালোচনা করছেন, আমি বলছি তা না, ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মের উন্নতি ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করছে। সত্যি যদি ইটালীয় বা ইত্যাদি ওখানে ডিরেক্টর এসে ওখানে এটা সিরিয়াস আলোচনা করতেন, মমতার জায়গা কোথায়? আমি মমতা বলতে কোনো ডিজাস্টার, তার কোনো জায়গা নেই, সেটা নিষ্পিট সেখানে। শুধু তিনি না, তার সঙ্গে যে চালাচামন্ডাগুলো ঘুরে বেড়াচ্ছেন, ওই ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে মদন মিত্তির থেকে আরম্ভ করে, তাদের কোনো জায়গা থাকে না। কাজে কী হবে? কাজেই করা হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালটাকে, হ্যাঁ, এটাকে ছাবলামির জায়গা করে দাও, সোজা কথা হচ্ছে। এবং প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন তাই, প্রতিটি প্রোগ্রাম দেখবেন একদম তাই। এটা হতে বাধ্য, কারণ একটা লুম্বান শক্তিকে আমরা এনেছি, আমরা বলছি না এটা। এবারে কি করছি না, তৃণমূলের কোনটা ভুল কোনটা ঠিক কোনটা এইসব বিচার। আনন্দবাজার পত্রিকায় আপনার এটা লেখা আমার মনে পড়ছে, যা শেষ 3টে বাক্য ছিল, তার একটা ছিল যে রেজিমেন্টেশনের বদলে পরিবর্তনে আমরা স্বৈরতন্ত্র আনবো না। তো আমরা হ্যাঁ নৈরাজ্যকে এনেছি। আমি বলছি আগে আমি নৈরাজ্য বলতাম, আমি দেখলাম নৈরাজ্য একটা পলিটিক্যাল টার্ম। সরকার এটাকে কোনো পলিটিক্যাল নাম দিয়ে, শুনুন, কোনো পলিটিক্যাল নাম দিয়ে এক্সপ্লেইন করতে পারবেন না। কোন জায়গায় আছে বলুন তো? কোন অ্যানার্কিস্টদেরও একটা থিওরি আছে, এর কোনো থিওরির কোনো ব্যাপার নেই। না না, কোনো দেখে মঞ্চে বলছে এটা হয়েছে কিনা, দেখে বলছে এখান থেকে ওসিকে বদলি করে দিয়েছি। এবং আমি বলছি প্রতিষ্ঠিত নীতি, প্রতিষ্ঠিত রীতি, আমি এক কথা বলছি, প্রতিষ্ঠিত রীতিনীতি, সমস্ত সংসদীয় শিষ্টাচার, এগুলো ধ্বংস করবো শুধু না, ধ্বংস করলে তবেই সে কমফর্টেবল বোধ করে, সেখানে তার জায়গা আছে। আর তা যদি না হয়, তাহলে ধরুন আমি একটা বলছি, একটা মিটিং হয়েছে, আলু আলী আসছে, আলু আলী এসে মিটিং করলেন সমস্ত নিয়ে, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এখানে, সারাক্ষণ বসে কী করলেন, কাগজটা একটা স্ক্রিবল করতে লাগলো। তার তো জায়গা নেই, মিস্ত্রি দোকানে কোনো গঠনমূলক আলোচনার ক্ষেত্রে তিনি হচ্ছেন মিস্ত্রি। তিনি আছেন শুধু কতকগুলো করে সেটা ঘোষণা করতে আছেন, তার দায়িত্ব তিনি নেবেন না, তিনি খুব ভালো করে জানেন ঘোষণা করতে আছেন, এবং ঘোষণাটা করে দেবেন, কর্ম শেষ। তারপরে তিনি কিছুদিন পরে দাবি করবেন 90% হয়ে গেছে, করে দিয়েছে। কে কি বলবো, করে দিয়েছি। আমি বলছি এটা, আমি বলছি এই শক্তিটাকে চিনতে লাগবে। অসীম দা একটা জিজ্ঞেস করছি, বাকুনিনের সেই অ্যানার্কিজম, হ্যাঁ, তো এখানে তো বলছে আমি এস্টাবলিশড সিস্টেমকে ভাঙতে হবে, মানি না, তো উনি ভুলটা কি করছেন? না না, সেই সিপিএম এর 34 বছর এই যখন বেচা একটা কথা বলেছেন, আমি বেচারামকে, আমি সিঙ্গুর বলছেন তো, সিঙ্গুরের প্রথম দিন থেকে আমি আছি। প্রথম যখন ওখানে প্রথম ডেলিগেশন গেল, হ্যাঁ, তাতে আমি সৌগত, ওই বর্ণালী ছিল ইত্যাদি দেখতে যাওয়া। তার আগে ভাঙড়ে গিয়েছিলাম, তো মমতা তখন বললেন হচ্ছে যে সিঙ্গুর নিয়ে একটা হচ্ছে, আসলে এটা একটা ডেলিগেশন যে, তা আমরা দেখতে গিয়েছিলাম। ওই গায়ের মানুষ দেখে দেখে কোনটা 5 পয়সা জমি কোনটা ইত্যাদি এই করে। তারপরে তখন বেচারামকে দেখিনি। বেচারামকে দেখলাম কবে? 25শে সেপ্টেম্বর বিডিও অফিসে, হ্যাঁ, ওইটা তো আমি ছিলাম, বলেন, ওটা তো আমি ছিলাম। না, বেচারাম তার আগে থেকেই আছে, আমার সঙ্গে দেখা বলছি। যে বেচারামের বিরুদ্ধে তদন্ত বসছে না কেন? বেচারাম আমি আসছি তখন দেখেছি যেটা বেচারামকে। তারপর 25শে সেপ্টেম্বর আমাদের যখন নিয়ে গেল গাড়িতে করে, অ্যারেস্ট তো করলো না, গাড়িতে করে নিয়ে মমতার বাড়ির সামনে ছেড়ে দিল। ট্যাগ গাড়িতে বললো হচ্ছে আমাকে, বেচারামকে, পার্থকে, পরে বেচারামকে অন্য জায়গায় নিয়ে চলে গেল। বেচারাম যথেষ্ট সন্ত্রস্ত তখন। তারপরে সেগুলো একটা পর্যায়ে আমরা ওই দীপক ঘোষ উদ্যোগ নিলেন, একটা উদ্যোগ নিয়ে একটা বেসরকারি তদন্ত কমিশন করলেন। তাতেও আমি গিয়েছিলাম, ওটা শুনতে আমি গিয়েছিলাম। বেচারা এসে সাক্ষ্য দেবেন, অত্যন্ত আইন মানতে। এই ভয়ঙ্কর রাজনীতি, এরকম একটি ছেলের কি পরিণতি করে, হ্যাঁ, রাজনীতির কথা বলছিলেন, সেইটাই লুম্পেনাইজেশন যে প্রক্রিয়া কি করে বেচারা দেখলাম। তার ভাষণ শুনলাম, সে বলছে এই হয়েছে কারণ এটা করে মনোরঞ্জন করবে।
করেছে। আর একটা কথা বলি, শেষের যারা সবাইকে রিভিউ করছে যে যদি সুপ্রিম কোর্ট না যায় তাহলে আমরা নতুন ইয়ে করবো ইত্যাদি। আমি বলছি শোন, আমি খুব একটা এটা বলি, ওই যেটা বললেন বাকুনি থাকলে কি বলতেন, এই ব্যবস্থাটা ভেঙে দিয়ে আমরা নতুন ব্যবস্থা করবো। মাওবাদীরা বলছেন যে এই ব্যবস্থা ভেঙে সম্পত্তি ব্যবস্থা ভেঙে আমরা করবো। হ্যাঁ, এইটা যদি বেচারা ওরকম অবস্থান নিয়ে বলেন তার মানে হয় থাকবেন তৃণমূলে, হবেন মন্ত্রী, গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ সুবিধা সব দেবেন, আর বলার সময় বলবেন এটা, সেইটা খাপ খায় না। এটা বোঝার মতো বুদ্ধি, পড়াশোনা এইসব নেই। কাজে যেমন সেরকম এইটাই করে আমি বলতে চাইছি। অসীমদা, আবার আপনার কাছে আসবো। আপনি দুবরাজপুরের ঘটনার উল্লেখ করলেন, আমরা দ্রুত একবার দেখে নেব যেটা আমরা বলছিলাম যে দল এবং সরকারকে মিশিয়ে দেয়া সরকারি মঞ্চ নয়, একেবারে আগমার্কা রাজনৈতিক মঞ্চ। সেখান থেকে আহতদের চেক বিলি, সেখান থেকে ওসিকে বদলির নির্দেশ নিয়ে কথা। ঠিক কি হয়েছে দুবরাজপুরের সেই রাজনৈতিক সভামঞ্চ থেকে দেখাবো আপনাদের। দলীয় সভা মঞ্চ থেকে প্রশাসন পরিচালনা, এমনকি বদলি পর্যন্ত। দুদিন আগেই এই অভিনব ঘটনার সাক্ষী হয়েছে এ রাজ্য। জমি সংক্রান্ত বিবাদে গ্রামবাসীদের ওপর গুলি চালনার অভিযোগ ওঠার পর মঙ্গলবারই প্রথম দুবরাজপুরের লোবা গ্রামে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে নয়, একদমই দলীয় কর্মসূচিতে। পলিটিক্যাল মিটিং বলে ও যেহেতু আসতে পারছে না, কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম ওর কাছে। এই দেখুন, 6টা চেক আমি নিয়ে এসেছি। গ্রামবাসীদের আশ্বস্ত করতে গিয়ে তিনি বলেন পুলিশি অভিযান ঠিক হয়নি, তাই তিনি পুলিশ সুপার দুবরাজপুর থানার ওসিকে সরিয়ে দিয়েছেন। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ থেকে এই দাবি করছিলেন তখন অদূরে ডিউটি করছিলেন ওসি অর্ণব গুহ। স্বাভাবিকভাবেই তার কথা শুনে মঞ্চের নিচ থেকে কয়েকজন বলে ওঠেন, কই, ওসি তো দিব্যি বহাল রয়েছেন। এই শুনেই সবাইকে কার্যত চমকে দিয়ে দলীয় অনুষ্ঠান থেকেই ওসি বদলির ঘোষণা করে দেন মমতা। ওখানকার লোকাল পুলিশও যারা ছিল তাদেরও চেঞ্জ করে দেওয়া হয়েছে সম্ভবত, তাই তো? থানার ওসি চেঞ্জ হয়েছে এখানকার, থানার ওসি চেঞ্জ হয়েছে এখানকার, হয়নি এখনো? না না না, থানার ওসিকে আমি চেঞ্জ করতে বলে দিয়েছি অলরেডি, ঠিক করেনি। না জানিয়ে থানার ওসি এখানে চেঞ্জ হয়েছে কি হয়নি? অলরেডি চেঞ্জ হয়েছে। আমার এসপি বলছে, আমি কোনটা বিশ্বাস করব? বই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম। সোজা কথা, অন্যায় অন্যায়। তবে দলীয় অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ঘোষণা এখানেই থামেনি। আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করে কয়েকটি খাম দেখিয়ে তার সদর্পে ঘোষণা, এই দেখুন আর্থিক সাহায্য দিয়ে দিলাম। যারা আহত হয়েছিল তাদের পরিবারের কাছেও আমি আমাদের এসপি মুরলিকে বলে যাচ্ছি, 25,000 টাকা করে একটা করে চেক 6 জনকে দিয়ে যাবে যারা আহত হয়েছিল। 3 জন হাসপাতালে আছে এবং 3 জন সুস্থ হয়ে গেছেন। 6 জনের জন্য চেক রেডি আছে। কই আছে এখানে? ইফ আই আস্ক ইউ, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। পলিটিক্যাল মিটিং বলে ও যেহেতু আসতে পারছে না, কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম ওর কাছে। এই দেখুন, 6টা চেক আমি নিয়ে এসেছি, 25,000 টাকা করে যারা আহত হয়েছিল আমি আমার এসপির কাছে রেখে গেলাম, এবং এসপির কাছ থেকে যোগাযোগ করে যারা আহত হয়েছিলেন, 3 জন হাসপাতালে ছিলেন, তাদের পরিবারকে আমাকে সাহায্য করলাম। আর এই তৃণমূলের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই জোড়া প্রশাসনিক ঘোষণা ঘিরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি করে মুখ্যমন্ত্রী প্রকাশ্য দলীয় সভা থেকে একজন ওসিকে বদলির ঘোষণা করতে পারেন? সরকারি আর্থিক সাহায্যই বা কি করে দলীয় মঞ্চ থেকে দেওয়ার কথা জানাতে পারেন মুখ্যমন্ত্রী? একটি অংশের দাবি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আহতদের পরিবারের কেউ উপস্থিতই হননি, তাই উপায় না থাকায় আর্থিক সাহায্য নিজে হাতে তুলে না দিয়ে পুলিশ সুপারের কাছে রেখে দেন তিনি, নইলে দলীয় মঞ্চ থেকে সরকারি টাকা বন্টনও করে দিতেন। দল ও প্রশাসনকে আলাদা করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোবায় তো তিনি তৃণমূল নেত্রী হিসেবে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। তাই দলীয় মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণার পর দলতন্ত্রমুক্ত প্রশাসন উপহার দেওয়ার মমতার প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হওয়া কতটা সম্ভব তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবিপি আনন্দ।
তিনটে জিনিসের উল্লেখ করে আপনার কাছে আসব। প্রথম জিনিস, মহাকরণে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসপির বদলির কথা, ওসির বদলির কথা আমাদের ফুটেজেও নেই। দ্বিতীয়, নিজেই বলছেন পলিটিক্যাল মিটিং, সুতরাং ওটা যে পলিটিক্যাল মিটিং সে বিষয়ে সম্পূর্ণ সচেতন। আর তৃতীয় যে জিনিসটা সম্ভবত আলোচিত হয়নি, যে হতে পারে ওসির দোষ আছে, হতে পারে ওসি খুব দুর্নীতিগ্রস্ত, অপদার্থ, অদক্ষ, কেউ পুলিশ অফিসার হতেই পারে। কর্মরত অবস্থায় রাজনৈতিক মঞ্চ থেকে রাজনীতিবিদরা যদি, যে কোনো পুলিশ কর্মী যে স্তরেরই হন, ওসি হতে পারেন, এসপি হতে পারেন, এই ধরনের মন্তব্য গোটা পুলিশ বিভাগের মোরালটা নেবে যায় না? না, আমি বলছি, আমি এক কথাই বলছি, আমি যে বলেছিলাম সেই কথাটাই আমি বলছি। আপনারা এটাকে বিচ্ছিন্ন করে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। একটা আমি বলছি, ধরুন আমি দুটো কথা বলবো। লুম্পিনাইজেশন প্রসেসেরই একটা, আমি বলছি এটা বিচ্ছিন্ন না, এটা হচ্ছে লুম্পিনাইজেশন যে প্রসেস, তারই অংশ হচ্ছে এটা। হ্যাঁ, একদম এটা। এবং এর কাজ হচ্ছে, ধরুন পুলিশের বদলি কি করে হয়, তার একটা সংস্থা আছে, প্রসিডিওর আছে, একটা সংস্থা আছে, নিশ্চয়ই। ইনি এগুলোকে বাইপাস করে সব কর্মগুলো অকার্য করে দেবে। এটা বলছি না, এস্টাবলিশ প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা অর্গানাইজেশন, তাকে ধ্বংস করা হচ্ছে তার কাজ। কেন ধ্বংস করলে তিনি কমফর্টেবল থাকবেন, তা নইলে তিনি রেসপেক্ট। এই তো পরিষ্কার বুঝুন। এইটা আমি বলছি যে একটা জিজ্ঞেস করছি, আমি একমত আপনাকে জিজ্ঞেস করছি ফর দি, আচ্ছা এই অ্যান্টি সিস্টেম, এটা তো সিস্টেমটাকে ভাঙো, এটা কি সিপিএম শুরু করেনি? না, আমি বলছি সিপিএম শুরু করেছিল, কিন্তু করেছে, সিপিএম এর এই সময় আলিমুদ্দিন স্ট্রিটে অ্যাপার্টমেন্ট গেছে, এরকম হয়েছে। আমি এটা বলছি, এটা সিপিএম এর সময় যত পার্থক্যটা, সিপিএম যখনই এটা করছে করে সে একটা বিকল্প কিছুর কথা বলছে, সেটা ইউটোপিয়ান হোক আর ইয়ে হোক, যাও সিপিএম এর গন্ডগোল অন্য জায়গায়। সে যখনই প্রোগ্রামে তার একবার সে বলে আমি স্ট্রাগল করতেও পারি, নাও করতে পারি, এই ধোঁয়াশাটা রেখে দিয়েছে, সেইটাই হচ্ছে তার গন্ডগোল। মাওবাদীদের ধরুন, মাওবাদীরা যখন করছে তারা কি করছে, তারা তো ধ্বংসের কাজটা করছে। সিস্টেমটাকে শেষ করো, যেটা এস্টাবলিশ সিস্টেম, যেটাকে সবাই শ্রদ্ধা জানে, সেটাকে নামাও। স্কুলের দারোয়ানটাকে করে দাও প্রিন্সিপালের উপর। এইখানে আমি বলছি কন্টিনিউয়েশন অফ দ্যাট। এটা বলছে, এইটা যেটা হচ্ছে, এটা হচ্ছে মমতা যেটা করছে, সিস্টেমটা ধ্বংস। আমি বলছি সিস্টেমটাকে ধ্বংস করা এক জিনিস, সিস্টেমটাকে স্যাবোটেজ করা একরকম জিনিস। সিস্টেমটাকে কন্ডেমেবল সে অন্য গেল, সে তো অন্য প্রশ্ন গেল। আমার কথা নয়, ধরুন মাওবাদীরা এই সিস্টেমটাকে ধ্বংস করতে চায়, তারা ডিক্লেয়ার করছে তারা। হ্যাঁ, কেন তারা হচ্ছে অনেস্ট কোন জায়গায়, এটা ধ্বংস করে আমি নতুন কিছু একটা করবো। এখানে কিন্তু তা না, এই সিস্টেমের সুযোগ নিয়ে আসলে স্যাবোটেজ করছেন পুরো টাউন কোচা। এবং তার ফলে কি হবে জানেন, প্রত্যেকটা যে সংস্থা আছে এখানে, গণতন্ত্রের যে সংস্থাগুলো, জুডিশিয়ারির বিরুদ্ধে তার যে বিদ্রোহ, এটা হঠাৎ করে কোনো ব্যাপার না। এই সংস্থাটাকে দুর্বল করতে পারবে, ধ্বংস করতে না পারবে, তার ওখানে আধিপত্য কায়েম করা যাবে। দেশকে ধ্বংস করতে, সংবাদ মাধ্যমকে ধ্বংস, আমি তো মনে করি, আমি সেদিন বললাম অন্য একটা চ্যানেলে, আমি বললাম এই দুটো চ্যানেল কলকাতায় একটা নাম করবো না। হ্যাঁ, আমি তো প্রত্যাশা করছি কবে এখানে আঘাত আসে, আমি তো প্রত্যাশা করে বসে আছি কবে এখানে আঘাত আসে। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হ্যাঁ, এক দঙ্গল এসে ধরলো, আপনি দিদিকে গালাগাল করছেন কেন? বললাম ভাই, যখন সিপিএম এর সমালোচনা করছে বলেননি তো, বা সেবারে কি আর জবাব নেই, কি করে দেন? তার জবাব হলো, হ্যাঁ, ওই চকার বকার দিয়ে নানা রকম আরম্ভ করেছে। ঠিক বলবেন, এই বলছে এই বাহিনী হচ্ছে এটা। আমি বলছি এটা হচ্ছে কমফর্টেবল বোধ করছে কেন, এবং তার ফলে একটা সমাজে পারমিশনালিটি আসছে। উনি করছেন সবকিছু করা যায়, এবং তার সবকিছু করা যায় এই জায়গায়, এবং কি ভয়ঙ্কর এতে ক্ষতি হচ্ছে। এইটাকে কখনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল এক করে দেখে, হ্যাঁ, এইটাকে করলে আমরা মহা ভুল করবো। এইটা এমন একটা দল, এটা ক্লাস ইন ইটসেলফ। আমি বলছি ক্লাস ইন ইটসেলফ। এটাকে আলাদা করে যদি না করে, হ্যাঁ, তাহলে ভুল করবো। এটা সমাজে কি দানবিক শক্তি এটা তৈরি করছে প্রতি মুহূর্তে, মুখে যাই বলুক, যে শক্তি এটা তৈরি হচ্ছে, অচিরেই সমস্ত জায়গায় দেখবেন এর ফলটা পড়তে হবে। উনি বলছেন, হ্যাঁ, বিচারের বাণী নীরবে নির্মিত থাকে। আর আমার আজকে পশ্চিমবঙ্গ দেখলে ওই পরের লাইন কোটা মনে করে, কণ্ঠ আমার রুদ্ধাদিকে বাসি সঙ্গী তারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার বন্ধু সফরের পর। কিন্তু অমাবস্যার লোকজন, তাদের রাজত্বের সাহায্য হলো। এইটা হচ্ছে দুঃখের জায়গা, হচ্ছে এটা আমি পরিষ্কার মনে করি, এই জিনিসটা মনে করি আমি, সেটাই পয়েন্ট। আমি বলছি ধরুন এটা প্রশাসনিক বৈঠক করছে। আচ্ছা, প্রশাসনিক বৈঠক, প্রশাসনের ব্যাপারটা দলীয় বৈঠকটা না, দলীয় বৈঠকে আপনি ঠিক করতে পারেন, অমুকে ডাকো তোমরা। প্রশাসনিক বৈঠকে কোন যুক্তিতে সিপিএম এর বিধায়ক বা লেফটেন্যান্ট বিধায়ক, কংগ্রেসের বিধায়ক তার বাদ দিতে পারেন কোন যুক্তিতে? তাহলে এটা প্রশাসনিক বৈঠক থাকে না। তার মানে কি হয়েছে, অলরেডি প্রশাসনিক বৈঠকের যে সংস্থাটা ধ্বংস করার দিকে পদক্ষেপ দিয়েছে। এটাকে আমি এইভাবে চিনতে বলছি। তা নইলে আমার তৃণমূলকে চেনা, তা নইলে আমাদের
প্রিয় মুখ্যমন্ত্রীকে চেনা আমাদের সম্পূর্ণ হবে না। এবং অসীমদা, উপেন কিস্কু, দেবলীনা হেমব্রম, মনোরঞ্জন পাত্র, সিপিএম এর 3 জন বিধায়কের কাছে ফোন গেল যে অমুক তারিখে প্রশাসনিক বৈঠকে আপনাদের আসতে হবে, তারপরে 2 দিন পরে ফোন গেল যে আর আসতে হবে না। এর একটা আর কংগ্রেসের কাছে তো ফোনই যায়নি, নেপাল মাও তো ফোন পাননি। আর না, আমি বলছি এই তাৎপর্যটা বুঝুন। এই তাৎপর্য শুধু ওদের দেখেছিল না করে এটা সব কাগজে লিখছে, যেটা লিখছে না যাদের ফোন করেছিল আর যাদের দিয়ে বারণ করা হলো, তাহলে সেই যে সিস্টেম কি হলো এখানে, তাহলে এই লোকগুলিকে যে কাজটা করানো হলো, কি কাজটা করানো হলো? আমি যখন শিগুড়ে যাই, যখন এই আটকালো আমাদের ওই কি পাড়া, মাইতি পাড়া, তা আমি এখন যে ওদের প্রিয় পাত্র এখন এসেছি, আমি এসপিকে বলেছিলাম যে আপনি পরে বলবেন যে ওপরে বলেছিল, তো নুরেনবার্গ ট্রায়ালে কিন্তু বলেছিল এটা, হিটলার বলেছিল বলে, এটা হেগের আদালতে গ্রাহ্য হয়নি। এখানেও যারা তাদের শেখাচ্ছে হাতে ধরে কি যেটা করা যায়, আমি বলছি না একটা পারমিশনালিটি, হ্যাঁ, কনস্টিটিউশনাল বিরোধী একটা পারমিশনালিটি প্রশাসনের সর্বস্তরে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি এটা বলতে, এইটা পাগলি জুডিশিয়ারি, আমি বিরাট জুডিশিয়ারি ভক্ত তা না, কিন্তু আমি জানি গণতান্ত্রিক ব্যবস্থাতে জুডিশিয়ারি বাদ দিলে গণতন্ত্র ব্যবস্থা থাকে না। একেবারে পুরুলিয়া এবং বাঁকুড়ার কথা হলো, অসীমদা তুললেন পুরুলিয়া এবং বাঁকুড়ায় এই প্রশাসনিক বৈঠকের ক্ষেত্রে, সরকারি খরচে প্রশাসনিক বৈঠকের ক্ষেত্রে ঠিক কি হয়েছিল দেখাবো আপনাদের। রাজ্য রাজনীতিতে আমরা ওরার ছায়া ক্রমেই লম্বা হচ্ছে। সিপিএম আমলে একাধিকবার এই অভিযোগ তুলেছে বিরোধী তৃণমূল, আর শাসক হওয়ার পর এখন সেই একই অভিযোগে দুষ্ট তারা। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর বিভিন্ন জেলা সফরের প্রশাসনিক বৈঠকে বিরোধী জনপ্রতিনিধিদের আমন্ত্রণ না জানানোর একাধিক ঘটনা সামনে উঠে এলেও বাঁকুড়ায় যা হলো তা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ এক্ষেত্রে বাঁকুড়ার 3 সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রম, উপেন কিস্কু ও মনোরঞ্জন পাত্রকে প্রথমে ফোন করে প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও পরে তাদের আসতে বারণ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সিপিএমের বিধায়ক দেবলীনা হেমব্রমের দাবি, 29 তারিখ মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে আমাকে, মনোরঞ্জন পাত্রকে এবং উপেন কিস্কুকে ফোন করে 3 তারিখ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তার পরের দিন ফের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে ফোন করে বলা হয় ভুল করে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু সিপিএম একা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা ওরার রাজনীতির অভিযোগ তুলেছে কদিন আগে পর্যন্ত তার শরিক থাকা কংগ্রেসও। তাদের অভিযোগ, সোমবার বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর বৈঠকে কংগ্রেস বিধায়ক সৌমিত্র খাঁকে প্রথমে আমন্ত্রণ জানিয়েও পরে আসতে নিষেধ করা হয়। বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের আমরা ওরা তত্ত্বে কার্যত বিভক্ত হয়ে গিয়েছিল শাসক বিরোধী দুপক্ষ। ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন, যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন, তখন রাজনৈতিক মহলের মনে হয়েছে আমরা ওরা রাজনীতি ঘুঁচতে চলেছে এ রাজ্য থেকে। কিন্তু সাম্প্রতিক একাধিক ঘটনা এবং তার সঙ্গে বাঁকুড়ায় এই নজিরবিহীন উদাহরণ আমরা ওরার দূর হওয়ার পথে বড় বাধা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ। সোমবাবু, আপনার কি মনে হচ্ছে? না দেখুন, যে ঘটনাগুলো ঘটেছে, ধরুন যে মানে বেচারাম মান্নার ঘটনা থেকে যদি আপনি উল্লেখ করেন বা মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এখন মুখ্যমন্ত্রী যেটা সিঙ্গুরে বলেছেন সেটা আমার যতদূর মনে হচ্ছে এটা একটা আশা প্রকাশ করেছেন যে হয়তো মানে সুপ্রিম কোর্টের রায় হয়তো তাদের পক্ষে যেতে পারে। কারণ যে বাস্তবিক যদি দেখেন, দুটো রায় কিন্তু বিভক্ত হয়েছে। একটা সিঙ্গেল বেঞ্চের রায় সরকারের পক্ষে গেছে, তারপর ডিভিশন বেঞ্চেরটা বিপক্ষে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। আমার মনে হচ্ছে সিঙ্গুরে খুব মানে যে কথাটা বলেছেন সেই কথার মধ্যে খুব বেশি মানে অন্য কোনো রায় মানে অন্য কিছুর গন্ধ খোঁজাটা বোধহয় ঠিক না। কিন্তু বেচারাম মান্না যে কথাটা বলেছেন, এই কথাটা কিন্তু তার মন্ত্রী হিসেবে বলাটা একেবারেই উচিত হয়নি। কারণ তাকে তো কতগুলো শিষ্টাচার মেনটেন করতে হয়, এবং সেই মেনটেন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যদি তিনি না করেন, আসলে কিন্তু দল এবং সরকার বিপদে পড়বে। সরকার বিপদে পড়বে প্রথমে, মুখ্যমন্ত্রী বিপদে পড়বেন এবং দল বিপদে পড়বে। এটা ঘটনা যে সামগ্রিকভাবে আলোচনার যে গতি প্রকৃতি, আপনি পাশাপাশি রাখবেন না কেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা দিয়ে রায় কেনা যায়, টাকা দিয়ে রায় কেনা যাচ্ছে, তার পাশে বেচারাম মান্না যখন বলেন যে অনুগত বিচারপতি, কোট আনকোট, টাটা এবং সিপিএম এর অনুগত বিচারপতি, সেই দুটো তো পাশাপাশি একই রকম মনে হয়। মানে মনে হয় একই রকম ভাবে ঠিক দুটোকে জিনিসকে এক জায়গায় আনাটা বোধহয় ঠিক না। একটা তো বিধানসভার একটা সেমিনারে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিলেন, এবং মুখ্যমন্ত্রী কিন্তু অপ্রাসঙ্গিকভাবে বলেছেন। না, কথা না, ঠিক আছে, হতে পারে, সেটা আপনাদের মনে হতে পারে অপ্রাসঙ্গিক, কিন্তু ওনার বক্তব্যটা যদি পুরোটা দেখেন, উনি কিন্তু সচেতনভাবে বলেছেন এবং এই কথাও বলেছেন যে যদি আমাকে এর জন্য দোষী সাব্যস্ত করা হয় তাহলে আমি কিন্তু খুশি হব। মানে উনি যেটা বলেছেন এটা একবারে মনের কথা প্রকাশ করেছেন। মানে এটা বলছি, এটা আবেগের কথা বলেছেন। উনি একটা কথা বলেছেন ওখানে, দেখবেন যে কোথায় বলবো কথাগুলো,
মনের ভেতরে জমে থাকা কথাগুলো কোথায় বলবো? আজকে এই সেমিনার উপলক্ষে অনেকে উপস্থিত আছেন, সবার সামনে কথাটা বলছি। এই অসীমবাবু বললেন যে জুডিশিয়ারি সম্পর্কে তিনি সবসময় খুব শ্রদ্ধাশীল না, অর্থাৎ কিছু কিছু জায়গায় মানুষের মনে ক্ষোভ তৈরি হয়। বাম আমলেও দেখা গেছে যে যখন তাদের বিরুদ্ধে রায় গেছে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এই আমলেও তার ব্যতিক্রম হচ্ছে না, কোনো জায়গাতে মানে তার রায় পছন্দ না হলে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে সেই প্রতিক্রিয়াগুলো স্বাভাবিকভাবে ওই একই লাইনে আসছে। কিন্তু যেটা রাজ্য প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যেটা অত্যন্ত প্রয়োজনীয়, যে এই জায়গায় একটা শৃঙ্খলা আনয়ন করা দরকার। অর্থাৎ কি বলবো না বলবো এই ব্যাপারগুলো সম্পর্কে যদি সচেতনতা মানে ধরুন মন্ত্রী বা বিধায়কদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সরকারের একটা সংকট তৈরি হবে। এখন স্বাভাবিকভাবে আলোচনার গতি প্রকৃতি থেকে এটা একবারে মানে প্রত্যেকেই ধরে নিচ্ছেন যে সরকার একেবারে এত অপদার্থ সরকার কোনোদিন আসেনি। গত 34 বছর ধরে যে অন্যায় অত্যাচার আমরা দেখে এসেছি, যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যেভাবে সিঙ্গুরের জমি কেড়ে নেওয়া হয়েছিল। এখন বোলান্দি বললেন যে সিঙ্গুরের জমি যেদিনকে কেড়ে নেওয়া হয় সেদিনকে মানে কেউ সেখানে লোক কম উপস্থিত ছিল। উনি বলছেন যে জমিটা মানে যাতে কেড়ে নেওয়া হয় সেই প্রক্রিয়াটাকে চালু রাখার জন্য। এখন দেখুন এই ধরনের অভিযোগগুলো তো উনি আজকে করছেন, এক সময় তো এইখানে ওই জায়গার সিঙ্গুরের জমি মানে যেভাবে দখল করা হয়েছিল তার বিরোধিতা করেছিলেন ওনারা, এবং সেই যে এখনো করছেন, অবশ্যই করছেন। কিন্তু আজকে যে অভিযোগটা আপনি করছেন তার সপক্ষে কিন্তু কোনো প্রমাণ নেই। সেইজন্য কোনোদিন তৃণমূলের সঙ্গে আপনাদের যায়নি, আপনাদের এটা ধারণা হয়েছে জানতাম না, বলে, হতে এটা পারে জানতাম না বলে না যায়নি। গেছেন সেটা ঠিক আছে। বদল চাই। আজকে যে অভিযোগটা আপনি করলেন এটা কিন্তু একটা ধারণা থেকে আপনি করছেন, এর কোনো ফ্যাক্ট বা কোনো মানে আপনার কাছে কোনো প্রমাণ কিন্তু নেই। আপনার আজকে 1.5 বছরের পরে হঠাৎ মনে হচ্ছে যে সেই সময় একটা কোনোভাবে একটা সংগঠিতভাবে এই কাজটা করা হয়েছিল। শুনুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এই যেটা আমি বললাম এটা লিখিত প্রমাণ আছে, একেবারে লিখিত, যে চাষীদের বলা হয়েছে কাজে যেতে, আমি আপনাকে দিতে পারি সেটা। কাজে যেতে আপনি কিন্তু এই কথাটা বলেছেন যে দীর্ঘদিন ধরে তাদের কাজ ছিল না, যে কারণে রবীন্দ্রবাবু সেদিনকে বলেছিলেন, যে কারণে বলেছেন। এখন ব্যাপার হচ্ছে যে সব জিনিসগুলোকে যদি আপনি যেভাবে ব্যাখ্যা করবেন সেই লাইনে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে তার বিরুদ্ধেও একটা ব্যাখ্যা তৈরি হতে পারে। ডেফিনেটলি হতে পারে। আমি বলছি যে এটা এই যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো কিন্তু যদি আপনার কাছে প্রমাণ থেকে থাকে সঙ্গে সঙ্গে সেই অভিযোগগুলো করা মনে হয় বেশ ভালো ছিল, তাতে আপনাদের অবস্থানটা পরিষ্কার। সঙ্গে সঙ্গে লেখা আজকে আপনারা যখন এই ফিল্ডে উপস্থিত আজকে যখন আপনারা এই অভিযোগগুলো আনছেন খুব স্বাভাবিকভাবে কিন্তু এই নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে। মানে ফিল্ম উৎসব নিয়ে যে প্রসঙ্গটা অসীমবাবু বললেন, একটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যে কথাটা সৌমিত্রবাবু বলছেন, একজন অত্যন্ত উঁচু দরের একজন অভিনেতা, বাংলার অভিনয়ের জগতে তার একটা অত্যন্ত খ্যাতি রয়েছে, যে সার্কাস শব্দটা তিনি ব্যবহার করেছিলেন, বা আজকে অসীমবাবু যে কথাটা ব্যবহার করলেন, কেন করলেন? একটা হচ্ছে যে হতে পারে এটা যে আমি এই সরকারকে পছন্দ করি না, আমি এই মুখ্যমন্ত্রীকে পছন্দ করি না, আমি চাই না এই সরকার এই মুখ্যমন্ত্রী দীর্ঘদিন চলুক, অর্থাৎ তিনি যা করবেন তার সমালোচনা করতে হবে। ভীম উৎসব সম্পর্কে যে অভিযোগটা করা হলো সেই অভিযোগে কিন্তু কোনো সারমর্ম আছে বলে আমার মনে হয় না। এবং স্বাভাবিকভাবে প্রেম উৎসবকে বরঞ্চ আরো জনতার কাছে খুলে দেওয়া হয়েছে। আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করতে চাই, একটা সিম্পল প্রশ্ন। আমরা যখন সিপিএম এর বিরুদ্ধে কথা বলেছি, সিপিএম এর অসভ্যতার বিরুদ্ধে, সিপিএম এর আইন ভঙ্গ করার বিরুদ্ধে, সিপিএম এর জনবিরোধী নীতির বিরুদ্ধে, তখন কিন্তু আমাদের কথাগুলো ঠিক ছিল। আর আজকে যখন আমরা সেই জায়গা থেকেই কথাগুলো বলছি, তখন আমাদের কথাগুলোকে আপনার কেন মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে না, এটা আমার মনের কথা আমি বলছি না, মানে এই কথাটা বলছি যে আপনারা আজকের অভিযোগের প্রসঙ্গে আমি কথাগুলো বলছি। আপনারা তো অবশ্যই করেছেন। চিট ফান্ডের কথাটা কি সত্য নয়? মার্কন্ডেয় কার্যু যে সব কথা বললেন, না মার্কন্ডেয় কার্যুর যে কথাটা বললেন না, আপনি যদি মার্কন্ডেয় কার্যুর ব্যাপারটা পুরো জানেন, যে তিনটে বিবৃতি মার্কন্ডেয় কার্যু দিয়েছিলেন। হ্যাঁ, প্রথমে তিনি মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন, দ্বিতীয় তিনি একদিন এক রোববার এসে প্রেস ক্লাবে তিনি তার বিরোধিতা করে গেলেন, তারপরে আবার একটা তিনি পত্রাঘাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, এবং সেখানে দেখা গেল যে কারণগুলো তিনি তুলে ধরলেন তার মধ্যে উনি কিন্তু একদম যে টেলিফোনিক ইন্টারভিউটা তাতে পরিষ্কার বললেন যে হ্যাঁ আমি প্রশংসা করেছিলাম কিন্তু আমি ভুল ছিলাম এবং এইগুলো এখন আমার চোখে আই মেড আ মিস্টেক, খুব স্পষ্ট ভাষায় মিস্টেক তো বলেছেন। অবশ্যই আমি বলছি এর সময়কালটা সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার। প্রথমে যখন প্রশংসা করেছিলেন তখন কিন্তু তৃণমূল দলটা তখন কিন্তু ইউপিএ 1 এর মধ্যে ছিল, আর পরের দুটো একটু আমাকে বলতে দিন প্লিজ। আর পরের যে দুটো ঘটনা, সেই দুটো ঘটনা কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ 2 সরকার থেকে সরে এসেছেন, এই টাইমিংটা চিন্তা করতে হবে। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি হিসেবে তিনি বলতে পারেন, সমালোচনা নিশ্চয়ই করতে পারেন,
মানে কার্য যে জায়গায় সমালোচনা করেছেন অমৃত মহাপাত্র, ঠিক আছে, কিন্তু উনি তো মহারাষ্ট্র সরকারকে সমালোচনা করেছেন। ইউপিএর মন্ত্রী বা আমলা না, না, আমি প্রেস বলছি, কাউন্সিল আমি একটি যেটা বলছি- অটোনমাস বডি, হ্যাঁ করতে পারেন, আমি বলছি এবং সমালোচনা অবসরপ্রাপ্ত করতে পারেন। বিচারপতিরাই তার চেয়ারম্যান হন। ঠিক আছে, আমি বলছি সমালোচনা উনি করতে পারেন। মহারাষ্ট্র সরকারকেও কিন্তু ওই যখন বাল ঠাকরে মারা গেলেন তারপরে যে ঘটনা কিন্তু সে ব্যাপারে উনি ওখানেও চিঠি দিয়েছেন। আমি আইনের একটা কথা কিন্তু এই বলি, দুটো সেটা হচ্ছে চিঠিতে- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার জন্য কিন্তু কোনো সরকারের, সেটা ইউপিএ 2 হতে পারে, 1 হতে পারে, এনডিএ হতে পারে, কোনো সরকারি সুপারিশ লাগে না। এটা একটা অটোনমাস সংস্থা। হতে পারে, হতে তিনি পারে। তো মন্ত্রী আমলা নন। না, না, তাহলে হতে পারে। এই পলিটিক্সের সঙ্গে না, আমি জানতে এটা চাইছি আমার ব্যাখ্যা যেটা, আমার এই যেটা- পলিটিক্সের সঙ্গে আপনি যোগ না, করছেন কি যোগ করে? করার ব্যাপার না। উনি মহারাষ্ট্র সরকারকে একটা চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে কিন্তু শুধুমাত্র ওই ঘটনাটা সম্পর্কে উল্লেখ ছিল। আর পরবর্তীকালে যে চিঠি পশ্চিমবঙ্গ সরকারকে দেয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়া হলো, তার মধ্যে তো রাজনৈতিক অভিযোগ ছিল। না, না, মমতা এটা বিরোধী দল হিসেবে, হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় একেবারে চিঠি দেয়া রাজনৈতিক হয়েছে। অভিযোগ। তিনি তার মন্ত্রীরা তাকে ভয় পান, আমলারা কাজ করতে পারেন না। এটা একটা প্রেস কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে তার যে বলা, সেটা আমার মনে হয়েছে যে তার যে মিনিমাম কাটসি মেইনটেইন করা, সেই কাটসি থেকে ছুট করে ওটা ছেড়ে দাও। অর্থাৎ রাজনৈতিক অভিযোগ। ঠিক আছে। এই কথাটা কংগ্রেস বলতে পারে, এখন বিরোধিতা করছে কংগ্রেস বলতে পারে, সিপিএম বলতে পারে। না, তোমার একটা কারণ একটা রাজনৈতিক বিরোধিতার জায়গা রয়েছে তাদের। কিন্তু প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে তিনি যখন এই কথাটা বলছেন, তখন তার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য, প্রণোদিতার ব্যাপারটা কিন্তু একটু স্বাভাবিকভাবে এসে যাচ্ছে। এটাকে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত, শুনুন, সবসময় কি রাজনীতির সঙ্গে যুক্ত হতে হয়? এমন তো অনেক কিছু ঘটেছে, গতকালই তো দেখলেন। একটা ছোট ঘটনা, মানে কালকে গতকাল উপস্থিত 14টা দল তারা বিরোধিতা করলো লোকসভাতে। লোকসভাতে বিরোধিতা করলো 282 জনের ভোট দেওয়ার কথা যে প্রস্তাব এনেছিল। আলটিমেটলি কি দেখা গেল, 218 জন ভোট দিল। তার মানে কি এর থেকে এটা প্রমাণিত হলো যে অনেক জায়গাতে কিন্তু বিরোধিতা করা এবং বাস্তবায়িত করার মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে। ঠিক আছে, কংগ্রেস সরকার সম্পর্কে তো এই অভিযোগ আছে যে তারা সিবিআই কে ব্যবহার করে এই কাজটা করেছে। অভিযোগ আছে, অভিযোগ অনেক কিছু আছে। অভিযোগ তো অনেক, আপনারা তো আজকে অভিযোগ ছেড়ে দাও। আমি একটা ফ্যাক্ট তুলে ধরছি দর্শকদের কাছে। অশোক গাঙ্গুলিকে কার রেকমেন্ডেশনে উনি হলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান? মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নিজে আনন্দবাজার পত্রিকায় দেখেছি, পরবর্তীকালে উনি বলেছেন যে উনাকে ডেকে এনে আমি করেছি। আমি আমার কাছে এখনো সেই অংশটা আছে, এই বিধানসভা সেমিনারে বলেছেন। ঠিক কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, দেখাবো আপনাদের। বিধানসভার ভেতরেই বলেছেন। একটা খুব ভালো মানুষকে নিয়েছি, ধরুন রাজনীতি করে একটা জায়গা দিয়েছি, সে আমার দলের লোক নয়। সিপিএম নিশ্চয়ই আগে চেষ্টা করেছে, কংগ্রেস সবাই চেষ্টা করেছে, অনেক পার্টি করেছে যে একটু নিরপেক্ষ লোক দিয়ে করি। করতে গিয়ে কি দেখলাম, বই হয় তার তো কিছু আইডিয়াই নেই। এমন একটা করে লিখছে যেন মধ্যে সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অথবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। জানি না কোনটার অধীনে কি তার মানে অথরিটি, কি তার ডাইরেকশন। সুতরাং আমার মনে হচ্ছে ডেমোক্রেটিক স্ট্রাকচার যদি নষ্ট করে দেওয়ার জন্য একটা কন্টিনিউয়াস এফোর্ট চলছে। আপনি বলুন তো স্যার, আমরা সবাইকে রেসপেক্ট করি, অল কমিশন, অল কমিটি, অল স্টেচুটরি বডি, অল কনস্টিটিউশনাল বডি, কিন্তু এক্সিকিউটিভরা অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কোনোদিন ইনি ডাকবেন, কোনোদিন উনি ডাকবেন, কোনোদিন তিনি ডাকবেন। চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, পুলিশের ডিজি থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, তারা গিয়ে ডেকে পাঠাচ্ছে। 25টা কমিটি হয়েছে দেশে, অ্যাকচুয়ালি মানুষের কাজ হয়নি, কিছু লোক পেয়ে গেছে। তার বাড়ি বাড়ি কমিশনের টাকা, নানা রকম সুযোগ সুবিধে, তারা কি করছে, সবাইকে ডেকে পাঠাচ্ছে। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ডেকে বসিয়ে রাখছে। তো এক্সিকিউটিভরা কাজ করবে কখন? অ্যাকাউন্টেবিলিটি অন্যের ঠিক করবার আগে যারা অর্ডার দেয় তাদের অ্যাকাউন্টেবিলিটি ঠিক করবার প্রয়োজন। আমি মনে করি অ্যাকাউন্টেবিলিটি পলিটিশিয়ানদের থাকবে, আর এক্সিকিউটিভ থাকবে না, আপনাদের থাকবে না। অনুবাদ, আমি এটার সঙ্গে শুধু সময়টা মনে করিয়ে দেবো যে মাননীয় মুখ্যমন্ত্রী কোন সময় বলছেন যে তার অম্বিকেশ মহাপাত্রের 50,000 টাকা জরিমানা এবং অভিযুক্ত 2 পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ যখন করা হলো এবং বসিয়ে রাখার ক্ষেত্রে হয়তো মনে করা হচ্ছে যে পুলিশ কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন মানবাধিকার কমিশন। একটু আইডিয়াটা সম্বন্ধে বলি, অনেকের ভুল ধারণা আছে। একটা তো রাজ্য চালনা করছে একদল, সেটার কাউন্টার ব্যালেন্স হলো জুডিশিয়ারি। হিউম্যান রাইটস কমিশন যদি সরকারের পক্ষেই বলেন তাহলে এটা বেকার তো। হ্যাঁ, সেটা না, হিউম্যান রাইটস কমিশন তাকে বলাই হয়েছে যে রাজ্যের কোনো অঙ্গ যদি অত্যাচার করে, অবিচার করে, পুলিশ থেকে আরম্ভ করে, তার বিরুদ্ধে হিউম্যান রাইটস কমিশন। এখন হিউম্যান রাইটস কমিশন কখনই বলবে না, সেটা পরের কথা। আমি বলছি যে জায়গাটা এখন আমি যদি এক্সপেক্ট করি যে হিউম্যান রাইটস কমিশন অথবা লোকায়ুক্ত আমার পক্ষে সবসময় বলে যাবে, বলা মানে হি ইজ ফেলিং ইন হিজ ডিউটি। এখন অশোক গাঙ্গুলি কি করবে? অশোক গাঙ্গুলির কাছে গেছে 2 জন যে আমাকে অ্যারেস্ট করেছে এটা চাপার জন্য,
উনি বিচার করে দেখেছেন যে না এটা করা যায় না, তাই জন্য বলেছেন যেহেতু ওকে জেলে রেখেছিল তাই জন্য 50,000 টাকা জরিমানা করা হয়েছে, জরিমানার প্রস্তাব করা হয়েছে, গভর্নমেন্ট এখনো সুপারিশ করা হয়েছে। তাই তো সুপারিশই করতে পারে তারা। না, অরুণাবদা, আপনি এই আপনার এই পাঠটার সঙ্গে আমি একমত। ঠিকই বলেছেন কথাটা, এটা কথাটা ঠিকই বলেছেন, কিন্তু উনি যখন অভিযোগটা করলেন তখন তিনি বললেন প্রশাসনের দলতন্ত্র। না, না, না। এখন প্রশাসনের দলতন্ত্র কথাটা সপক্ষে এই ধরনের কথা উনি বললেন যখন, তখন তিনি কিন্তু তার নিজের এখতিয়ারের বাইরে চলে আসছেন। হিউম্যান রাইটস কমিশন সবসময় বলবে, সবসময় বলে যে কোন জায়গায় বলবে, পুলিশ অম্বিকেশ মহাপাত্রের ব্যাপারে বলেছে ঠিক আছে, কিন্তু সেখানে প্রশাসনের দলতন্ত্র এই কথাটা আমি আসছি, নিশ্চয়ই পারে, আমি বলছি তাহলে তাকে উদাহরণ দেখানো উচিত ছিল। হিউম্যান রাইটস হাজারটা উদাহরণ আমি না ওটা ছেড়ে আমি তার পরোক্ষে আরে বাবা ছত্তিশগড় গভর্নমেন্টের আপনি তো এখন যে সরকার চলছে তার মধ্যে ছত্তিশগড় গভর্নমেন্টের বিরুদ্ধে হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সকাল বিকেল গালাগাল দিচ্ছে বাইরে প্রেসকে ডেকে, যেটা করছে না মাওবাদীদের হত্যা করছে এইভাবে হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি। হিউম্যান রাইটস কমিশনের কাজই হচ্ছে যে খুদ ধরা, যে ভাই যে পার্সোনাল লিবার্টি যেখানে আসবে সে সেখানে অফিসে বলে সে বলতে হবে তার কোনো মানে নেই। তো সেই জায়গাটা আছে। অশোক গাঙ্গুলি কিন্তু ইজ আ ভেরি গুড লয়ার, এটা নয় যে উনি জানেন না, হি ওয়াজ আ ভেরি গুড লয়ার, ভেরি গুড জাজ এবং খুব নামি জাজ। সে যখন 2Gর ব্যাপারে 1 মিনিট স্যার, 2G 1 মিনিট বিচারপতি সেটা না, 2Gর ব্যাপারে যখন উনি এ রাজাকে জেলে পাঠালেন, 2Gতে এই অশোক গাঙ্গুলি পাঠিয়েছিলেন জেলে, তখন উনি খুব ভালো হয়ে গেলেন, এবার থেকে হিউম্যান রাইটস কমিশনে নিয়ে আসলেন। এবং সে যখনই বিরোধী কথা বলছেন তখনই বলছে উনি কিছু জানেন না, এখতিয়ার জানেন না। এবং অশোক গাঙ্গুলির শিক্ষা দীক্ষার মমতা ব্যানার্জির শিক্ষা দীক্ষা অনেক তফাৎ। অশোক গাঙ্গুলি অসাধারণ পড়াশোনা জানা লোক, আমরা সিনিয়র হিসেবে দেখেছি। আইনের ব্যাখ্যা উনি জানেন না, উনি রাষ্ট্রপতির কি স্থান জানেন না, এটা কিন্তু ভুল ধারণা। মানে ইয়ে করে হননি, মানে ঘাসকে উনি সুপ্রিম কোর্টে মুখ দিয়ে হননি। উনি কি যে কোনো অভিযোগ করতে পারেন? এবার মানে সব গুলিয়ে গেল, মানে এত শুনে মানে সব গুলিয়ে গেছে। একটা করে বলি। প্রথম হচ্ছে মিস্টার কারজুর কথাটা, এটা বহু আলোচিত বিষয়। উনি যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় পশ্চিমবাংলার গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট 2,29 লক্ষ ভোট পেয়েছিল, কংগ্রেস তৃণমূল কংগ্রেস। এই 2,29 লক্ষ লোকের যারা ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসের জোটকে, তাদের অধিকাংশ লোক মিস্টার কারজু যে কথাটা বলেছেন আজকে, সেই কথাটা বিশ্বাস করতে শুরু করেছেন। অধিকাংশ না হলে অনেকে, আমি বলছি অধিকাংশ লোক বিশ্বাস করতে শুরু করেছেন, কেউ অলরেডি বিশ্বাস করে গেছেন, কেউ শুরু করেছেন এটা নিয়ে। কিন্তু উনি যেটা করতে পেরেছেন সেটা এই যে দেবীর মুখোশটা খুলে দিতে পেরেছেন। তার রিয়াকশনে যে কথাটা বলেছেন, প্রতিক্রিয়া দিতে গিয়ে যেটা বলেছেন যে কি সেই রাজা চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। আমার একটা কথা মনে আছে, রাজা দেখলে কুকুর চাই, রাজার কাছে তো মানে রাজার কাছে কুকুর পৌঁছানোর সুযোগ নেই, হাতির পেছনে কুকুর ভোকে জানি, আর হাতি যায়। আমি আপনাকে পাড়ায় দেখেছি পাগল বা পাগলি দেখলে যারা মানে নিজেদের রাজা মনে করে, রানী মনে করে, অথচ মাথায় উকুন, তাদের দেখে কুকুর ভোকে সেটা জানি। কিন্তু যেটা ব্যাপার, আমি বিধানসভায় একটি ঘটনার কথা বলছি। না উদাহরণ, আপনি এই উদাহরণটা দিলেন, আমি একটু যোগ করি। সেটা হচ্ছে যে এক হচ্ছে যে অনেকে বলছেন যে উনি সংবাদ মাধ্যমকেও ইনক্লুড করেছেন, তো সংবাদ মাধ্যমকে, মিডিয়াকে এমনি ওয়াচডগ অফ ডেমোক্রেসি বলা হয়, সেই অর্থে যদি উনি বলে থাকেন যে আমরা সম্মানিত, না এটা আমিও তো বলেছি। দুই হচ্ছে যে আপনার কি কোথাও মনে হয় যে মা মাটি মানুষের সরকারের প্রধান যখন রাজা চলে, মানে রাজার উদাহরণটা নিয়ে আসে, কোথাও রাজা এবং মা মাটি মানুষটা ঠিক একসঙ্গে যাচ্ছে না, মানে শাসকের স্বর শোনা যাচ্ছে। এটা তো আমি এটার মধ্যে যাচ্ছি না, কারণ এই যে কথাটা আমরা অল্প পড়াশোনা আছে, তাতে কোনোদিনও এই রাজা কথাটা শুনিনি, হাতির কথাটা শুনেছি। যে হাতি এমন এক ইয়ে যে চলে যায় বাজারের দিকে, কুকুর পেছনে হাজার যদি ভোকেও তাহলে সে হাতি ঘুরেও তাকায় না, তার এটা একটা কথা আছে। তো সেটার সাথে রাজা কোথার থেকে চলে এলো জানি না, কিন্তু এই যে তাতে এই কথাটা বলার ফলে এই মুখোশটা কিন্তু টেনে খুলে দিতে পারলেন মিস্টার কারজু। উনি খুলতে চাননি, কিন্তু যার মুখোশটা খুললো তিনি নিজের মুখোশটা খুলে দিলেন। এই ঘটনাগুলো আমি যেটা আসছি যে কি বলেছে বেচারাম মান্না, কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আইন বিচার সম্বন্ধে কিভাবে কেনা যায়, তো বেচারাম এটা বলবেই, কারণ বিধানসভার ভেতরে আমরা দেখেছি, আমরা যখন বক্তব্য রাখি বিরোধীরা, কোনো দিন আমাদের বক্তব্য একেবারে মন দিয়ে সবাই শুনছে, কোনো বিরোধিতা নেই। আবার কোনো দিন দেখি যেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকে সেদিন আমাদের কোনো কথা বলতে দেওয়ার
হয় না, মানে চিৎকার চেঁচামেচি করে সব আটকে দেওয়া হয়। আমি দুই একজনকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমরা আমরা অন্যদিন যখন বক্তব্য রাখি খুব মন দিয়ে শোনো, আর যেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকে সেদিন আমাদের বলতে দাও না। তা আমাকে বলেছে যে অনেকে, যে দাদা দেখুন আমাদের পয়েন্ট কাউন্ট হয়, এই যে দিদি যেদিন উপস্থিত থাকে বিধানসভার ভেতরে, আমার পারফরমেন্স আপনারা বলছেন, আমি যদি বাধা না দিয়ে আপনার বক্তব্য মন দিয়ে শুনি, আমার পয়েন্টটা কাটা, আমি মাইনাসে চলে যাব। সেই জন্য কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনার বক্তব্য শোনার চেষ্টা করি, কিন্তু দিদি যেদিন থাকবে সেদিন কিন্তু আপনার বক্তব্য আমরা বাধা দেবো, এটা কিন্তু বলে রাখলাম। তো এই হচ্ছে, সেখানে দিদি বলে দিয়েছেন বিচার কেনা যায়, আর বেচা সেটাকে একদম বাজারে হাটে বেচতে যাবে না, এটা হতে পারে না। তা সেই জন্য ও যেটা করেছে মানে ওর দিক থেকে ঠিক আছে, কিন্তু বিচার ঠিক করবে যে ও কি করেছে। মহা মুশকিল তো, আপনি তো দীর্ঘদিনের এমএলএ। আমি দীর্ঘদিনের এমএলএ, আমি প্রথম এমএলএ। এক সেকেন্ড উদাহরণ, একজন এমএলএ মন্ত্রী হয়েছেন, তিনি একটু মন্ত্রী হওয়ার আহ্লাদ প্রকাশ করেছেন, এত রেগে যান? আমি রেগে যাচ্ছি না, আমি শুধু দুই একটি কথা বলি, আমি এর মধ্যে ঢুকছি না। আমি যেটার মধ্যে ঢুকছি, ওই যে প্রশাসনে সুমনবাবু রিয়াক্ট করলেন যে প্রশাসনে দলতন্ত্র, দুটো উদাহরণ সুমন আমি দেব, এটা সেইভাবে আলোচিত হয়নি। আইসিডিএস প্রকল্প, পুরো ব্যাপারটা হচ্ছে কেন্দ্রের সরকারের টাকায়, রাজ্যের কোনো কন্ট্রিবিউশন নেই, বাম আমলেই হোক কি অন্য আমলেই হোক। এখানে নিয়োগ হয়, সেই নিয়োগে ওয়ার্কার এবং হেল্পার এ দুটো নিয়োগ করবার ক্ষেত্রে এতদিন ধরে সেখানকার এমএলএরা সেই রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রত্যেক সে যে দলের এমএলএ হোক, চেয়ারম্যান, সেখানকার বিডিও, সেখানকার ডিপিও এবং সিডিপিও এবং ব্লক মেডিকেল অফিসার, এদের নিয়ে রিক্রুটমেন্ট কমিটি চলে আসছে এতদিন ধরে। এইবার এই সরকার আসার পরে নতুন ফরমান জারি হয়ে গেল যে এমএলএরা আর কেউ চেয়ারম্যান থাকতে পারবে না, এমএলএরা চেয়ারম্যান থাকবে না, সেখানে এসডিও থাকবেন, বিডিও থাকবেন, আর ওই যারা যারা ছিলেন অফিসাররা, পুরোটা অফিসারদের উপর। পেটুয়া সংবাদ মাধ্যমে ঘোষণা করা হলো, কারণ এমএলএরা যদি চেয়ারম্যান থাকে তাহলে দলীয় স্বজন পোষণ হবে। এবার তার বদলে কি করা হলো, এই যে রিক্রুটমেন্ট কমিটি হলো, তার মাথায় একটা মনিটরিং কমিটি করা হলো। সেই মনিটরিং কমিটির চেয়ারম্যান হলো জেলার মন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান হচ্ছে ওই জেলার একজন এমএলএ। সেই এমএলএ রাজ্যের কোথাও কিন্তু কোনো বিরোধী দলের, ইভেন কংগ্রেসের কোনো এমএলএ হয়নি। তা আপনি এটাকে কি বলবেন? প্রশাসনে দলতন্ত্র কি বলবেন কি বলবেন না? এবার এক নম্বর। এবার 2 নম্বর আসুন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছিল। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে যখন তৈরি হয়, আমরা প্রথম থেকে বলেছিলাম যে এটা স্ট্যাটুটরি করা হোক, হয়নি, সে বাম আমলেও হয়নি, এই আমলে হলো। তবে নিয়ম ছিল কি, যে দলের বিধায়ক আছে উত্তরবঙ্গের, সেই দলের একজন করে বিধায়ককে এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি কমিটি করা হবে, আর জেনারেল বডি হবে, যে 52 জন আমাদের যে এমএলএ আছেন, এমপি আছেন, তারা সবাই সেই জেনারেল বডির সদস্য হবেন। এইবার এসে এই সরকার যে নতুন এক্সিকিউটিভ কমিটি, জেনারেল বডি ভেঙে দেওয়া হলো, এটার নাম দেওয়া হলো জেনারেল বডি। সেখানে রাখা হলো আমাদের কুচবিহার জেলার থেকে 3 এমএলএ, দুজন তৃণমূল, একা আমাকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আমি জানি না। জলপাইগুড়ি থেকে তৃণমূলের 2 জন এমএলএ, রায়গঞ্জ নেই, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর নেই, আর মালদা নেই। আর যেটা করা হলো, একজনকে রাখা হলো যিনি কোনো হাউসের সদস্য না, বিধানসভা না, লোকসভা না, রাজ্যসভা না। তাহলে তাকে কি দেখে রাখা হলো? যদি তাকেই রাখতে হয়, যদি কোনো জনপ্রতিনিধি ছাড়া অন্য কাউকে রাখতে হয়, তাহলে কেন একজন ইঞ্জিনিয়ারকে রাখা হবে না? উত্তর দিনাজপুর মালদা কেন হলো না? তার তো কোনো কৈফিয়ত নেই। মানে ওখানে সবাই কি মানে জানি না, সুইজারল্যান্ডের বাইরে, সুইজারল্যান্ডের যে ম্যাপটা আঁকা হয়েছিল সেটা উত্তর দিনাজপুর আর মালদাকে বাদ দিয়ে মাপা 2011 সালের মে মাসে ম্যাপটা দেখো না, এই সরকার তুমি আজকে একদম বেরোসি হয়ে যাচ্ছে। 2011 সালের মে মাসে এই সরকার বসেছে, জুলাই মাসে এই কমিটি হলো, 2011 সালের 12ই সেপ্টেম্বর এই কমিটির প্রথম একটা মিটিং হলো, তারপরে সেকেন্ড মিটিং হলো 2012 সালের 30শে জানুয়ারি। এই 18 মাস সময়ের মধ্যে কমিটির 2টো মিটিং হয়েছে, দুটোতেই আমি উপস্থিত ছিলাম। কোনোদিনও আমার কাছে জানতে চাওয়া হয়নি
যে তোমার কোনো প্রপোজাল আসে কিনা বা তোমার কোনো অ্যাডভাইস আছে, ইভেন বলতে পারো যে উত্তরবঙ্গের কাজ, তুমি তো একজন বিধায়ক বা জানো, তো সেখানে কাজ করলে কি হবে না হবে। আর কোনো মিটিং ডাকা হচ্ছে না। প্রথম মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতি মাসে একবার করে এই কমিটির মিটিং হবে, ডাকা হচ্ছে না। যা মনে করছেন মুখ্যমন্ত্রী, যা মনে করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারা তাদের মতন ঘোষণা করছেন। উদাহরণ আপনার এই অভিজ্ঞতার সঙ্গে তো মিশে যাচ্ছে আমরা বাঁকুড়া পুরুলিয়ায় যা দেখালাম, যে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হয় না, যাদের ভুল করে ডাকা হয় তাদের আবার বারণও করে দেওয়া হয়। হ্যাঁ, এটা তো হচ্ছে। এবং আমি তোমাকে বলি যে কুচবিহারে একটা প্রতিহিংসার জায়গায় একটা প্রতিহিংসা, মালদাতে ডাকা হয়েছে, মালদাতে ডাকা হয়েছে, হুগলিতেও ডাকা হয়েছে। শুনুন, কুচবিহারে নতুন ইউনিভার্সিটি হবে, ঠাকুর পঞ্চানন বর্মার নামে নতুন ইউনিভার্সিটি, তা শিলান্যাস করতে গেলেন মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই সেটা সরকারি অনুষ্ঠান। কুচবিহার শহরের যিনি এমএলএ, তিনি আমার দলের এমএলএ, তাকে একটা চিঠি দিয়ে সেখানে আমন্ত্রণ জানানো হলো না। পরবর্তীকালে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই যে সেখান থেকে মুখ্যমন্ত্রী বোতাম টিপে টিপে দিনহাটায় একটা অমুক উদ্বোধন করলেন, তুফানগঞ্জে একটা অমুক উদ্বোধন করলেন, সব করলেন, পুরোটা সরকারি অনুষ্ঠান। তৃণমূলের সভা হলো, পুরো প্যান্ডেল ড্যাব যা ওখানে হয়েছে সব খরচ দিয়েছে রেল। না, আমার সুমন বাবুকে একটাই প্রশ্ন, যে আপনি যথার্থই বলেছেন যে মালদায় ডাকা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় ডেকেছিলেন, তাহলে কি আপনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় ডাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেন না? মানে পার্থ বাবু গণতন্ত্রের ঊর্ধ্বে, মুখ্যমন্ত্রী ঊর্ধ্বে ডাকা উচিত, এটা শুনলে কিন্তু পার্থ বাবু ভয়ঙ্কর অস্বস্তিতে পড়বেন। এটা ডাকা উচিত না, যখন হুগলিতে হয়েছে তখনও ডাকা হয়েছে। না, আমি হুগলিতে যখন মুখ্যমন্ত্রী গেলেন তখন কিন্তু পান্ডুয়া ফোন করে ডাকা হয়েছে। হয়নি তা না, আমি বলছি না, সমর্থন করছি, ডাকা উচিত অবশ্যই। সুমন বাবু, আপনি লজ্জা পাবেন। এই যে দেখাচ্ছিল না সুমন, ইয়েতে বীরভূমে দুবরাজপুরে যে সভাটা, মুখ্যমন্ত্রী বলছেন দলীয় সভা, দেখা যাচ্ছে পলিটিক্যাল মিটিং, দলীয় পতাকা দেখা যাচ্ছে। এসপির সেই মঞ্চে কেন, সেই এসপির কেন চাকরি যাবে না, এই কৈফিয়ত কে দেবে? একটা দলীয় সভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সভা, সেই সভায় না গেলে এসপির চাকরি যাবে, তাহলে সেখান থেকে অর্ডার হচ্ছে ওসিকে ইয়ে করে দেওয়া। এবং এটা নিয়ে তো আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ বেলপাহাড়িতে গিয়ে তিনি পুলিশকে দেখিয়ে দিলেন যে ওটাকে ধরো, ওটা মাওবাদী, শিলাদিত্য চৌধুরীকে। পুলিশ কখনো কিছু প্রমাণ করতে পারেনি যে শিলাদিত্য চৌধুরী মাওবাদী, তাকে 14 দিনের জেল হেফাজতে থাকতে হলো। কিসের জন্য? একটা প্রশ্নই তো করেছিল যে 9 টাকা কেজি ধান বিক্রি করি, আর 25 টাকা কেজি সার প্রমাণ করেছে যে সে বিজেপি। তারপরে বলা হলো যে সে মদ্যপ, সে মহিলাদের নাকি ধাক্কাধাক্কি করেছে, মানে দুটো মিথ্যে অভিযোগ গুজে দেওয়া হলো যে যদি তাকে মাওবাদী দাঁড় করানো যায়। এবং ও বলবার আগে যারা সাংবাদিক বন্ধুরা আমাদের ছিলেন তারা বলেছেন, ও বলবার আগে একথাও বলেছেন সেখানে যে আমি তৃণমূল কংগ্রেস করি, আমি জোড়া ফুলে ভোট দিয়েছি, আমার বাড়িতে মা আছে, মায়ের পরে আমি আপনাকে বেশি সম্মান করি। আমি বলছি তারপরেও তাকে গ্রেফতার করা হলো। এই ধরনের কথোপকথন করা যায় কখনো? এটা কখনো একটা মুখ্যমন্ত্রী জনসভা? তাহলে আপনি থামিয়ে দিন। আচ্ছা, আপনি থামিয়ে দিন। তাহলে মুখ্যমন্ত্রী যদি বলেন যে অবশ্যই গ্রেফতার না করলে ওইটাই বাড়াবাড়ি হয়েছে, যে পদ্ধতিটা হয়েছে কিন্তু করতে হবে তা না। ওইভাবে একটা মুখ্যমন্ত্রীর সভায় কথোপকথন হয় না মাস্টার সাহেব। উনি ও বাইরে থেকে প্রশ্ন করছেন, উত্তর করুন, মাওবাদীকে মাওবাদী বলার কি অধিকার আছে? মুখ্যমন্ত্রীকে মাওবাদী বলবে না? 2008-এর পর থেকে ওখানে কোনো মুখ্যমন্ত্রী ঢোকেনি যেখানে সভা করতে। মাওবাদী অধ্যুষিত অঞ্চল ছিল, সাধারণ জীবনযাপন সেখানে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, এটা অস্বীকার করার নেই। মুখ্যমন্ত্রী নিজে থেকে নানা রকম কোড ভাঙছেন। হ্যাঁ, তিনি জনগণের সঙ্গে কথা বলবেন বলে এগিয়ে যাচ্ছেন, একটা বাচ্চাকে কোলে তুলে নিচ্ছেন, করছেন তো। তাহলে সেখানে একজন সাধারণ মানুষ, সে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দূর থেকে কথা বলতে চায়, সেটা অমনি তার কথা শিলাদিত্য বলেননি, কথা মুখ্যমন্ত্রী শুনতে চেয়েছিলেন। সেদিনের মিটিং এর রেকর্ড চালানো হোক,
মুখ্যমন্ত্রী শুনতে চেয়েছিলেন আপনারা বলুন, হ্যাঁ, তখন সে এগিয়ে বলেছিল সারের দাম কমান। এবং সারের দাম কমানোর মুখ্যমন্ত্রী ক্ষেত্রে কথা বলতে বললেন জনগণকে, জনগণ কথা বললে মাওবাদী হবে। সারের দাম বৃদ্ধি করে এইসব অযৌক্তিক মুখ্যমন্ত্রী এই সবাই তো বলেছেন, আমি কিছু বলিনি, একটু সবাই থেমে আমায় বলতে দেবেন। এই সুনন্দটাকে দেখে আমার মনে হচ্ছে আমি আজকে আসার আগে তুমি একটু বলো না, ছত্রধর মাহাতোর পিছনে চেপে গেল, এখন ছত্রধর কি মাওবাদী না নন মাওবাদী? তোমাদের তো মারধর করেছে। না না, তারও আগে একটা কথা বলি, সুনন্দদার মুখটা দেখে আমাদের নিয়ে গেছিল, গাইড করে নিয়ে গিয়েছিল। আমি আজকে আসার আগে আমার দাদার একটা মেয়ে আছে, আমার ভাইজি। বলো বলো। তো এমনি মানে আদালত একটি সরকার যা আলোচনা হবে, তা আমি ওকে বললাম যে এক আলোচনা রোজ রোজ ভাল লাগে না, কি করি বলতো আজকে গিয়ে? তোমার ভাইজি আমাকে বললো যে বাপি আমার কথা শুনবে, তুমি আজকে কিচ্ছু বলবে না, তুমি ওখানে গিয়ে খালি হেসো। তো আপনার এই হাসতে দেখে আমার ভাইজির কথাটা মনে পড়ছিল, আর সুমন যে যুক্তির অবতারণা করছিল তাতে আমার হাসিটা আরো বেশি পেয়ে গেল। যদি আমায় বলতে বলেন, আমি বলবো ওই একটু আগে অরুণাভদার কথার পরিপ্রেক্ষিতে সুমন যখন অশোক গাঙ্গুলিকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে দেখাচ্ছিল, আমি বলবো মুখ্যমন্ত্রী ঠিক বলেছে, কিছু মুখ্যমন্ত্রী ভুল বলেনি। কি বলেছে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলেছে যে ষড়যন্ত্র করে পরিকাঠামোগুলোকে ধ্বংস করবার চেষ্টা হচ্ছে। আচ্ছা, যখন পরিকাঠামো বলতে আমরা কি বুঝি? সংসদীয় গণতন্ত্রের পরিকাঠামো মানে কি? ওই অরুণাভদা ভালো বলে অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, লেজিসলেচার, মিডিয়াই তো সব। আচ্ছা, যখন পার্ক স্ট্রিটে ধর্ষণ হয় তখন যদি ওটাকে মুখ্যমন্ত্রী বলে মিডিয়ার অপপ্রচার, তাহলে পরিকাঠামো ধ্বংস হয়? যখন জুডিশিয়ারি নিয়ে মুখ্যমন্ত্রী যখন বলে সিঙ্গুর মামলার রায় সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে জানি আজকের আলোচনা, আমি সময় নিচ্ছি না, তখন তাহলে পরে পরিকাঠামো ধ্বংস হয়? যখন মুখ্যমন্ত্রী একটু আগে সুমন উল্লেখ করেছে, এই সুমনও বলেছে, ওই যে বাঁকুড়ার এমএলএ কে আমন্ত্রণ জানিয়ে সেই আমন্ত্রণ পরে প্রত্যারিত হয়, তখন লেজিসলেচার সেই পরিকাঠামো ধ্বংস হয়। এবং যখন রাত্রিবেলা 3:30টার সময় লোবা গ্রামে রাইটার্স বিল্ডিং থেকে মন্ত্রীর নির্দেশে 41টা পুলিশের ভ্যানে নখানা থানার 150টা পুলিশ যায়, প্রমাণিত না, আপনি তো এগুলো সবটাই মানে রাজনৈতিক কথা বলছেন। তো আপনি যা যা বলছেন তা প্রমাণিত নয় তো, আপনি যা যা বলছেন, আপনি তদন্তে প্রমাণিত হলে নিশ্চয়ই আপনি যা যা বলেছেন তা প্রমাণিত তো। আমি তো রাজনীতির লোক, আমি তো রাজনীতির লোক, আপনি রাজনীতির লোক না, সবাই গিয়ে বলে আপনি রাজনীতির লোক না, বাট আমি রাজনীতির লোক, আমি রাজনীতির কথা বলতে এসেছি। কিন্তু কথাটা সত্য কি প্লিজ আমায় বলতে দিন, সেটা তো বিচার করতে হবে। সত্য কি মিথ্যা আসছি আমি একটু ধৈর্য, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সঠিক হয়নি। আপনি আর বলতে দেবেন না, আমি চলে যাচ্ছি। আই এম রেডি টু স্টপ। বলো না রে বাবা। আরে আপনি বলুন, আপনি ভালো বক্তা, বলুন। যখন যায় তখন অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করবার তার যে সাধারণভাবে আমাদের যে সাংবিধানিক বোধ বলুন, মূল্যবোধ বলুন, সরকার পরিচালনার বোধ বলুন, সেইটা নষ্ট হয়। এখন আমি যখন ঢুকলাম, আমার একটু দেরি হয়েছে আজকে, সবাই জানেন, তখন আলোচনা যা চলছিল তাতে আমার বন্ধু সুমন অভিযোগ করলো 34 বছর ধরে সিঙ্গুরের মতো হচ্ছে জমি দখল, জমি কেড়ে নেওয়া। ঠিক আছে, সিঙ্গুর মানুষ ওই সময়ে বিক্ষুব্ধ হয়েছে, গ্রহণ করেনি, সিঙ্গুর নিয়ে কিছু এক্সেস হয়েছে, আমরা অস্বীকার করিনি। ডাজ ইট মিন 34 বছর ধরে জমি দখল? 34 বছরে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার গরিব মানুষকে যে জমি দিয়েছে, ভারতবর্ষের কোন সরকার দিল্লির সরকারের রিপোর্ট অনুযায়ী গরিব মানুষকে সেই জমি দিয়েছে? আপনি 4টে কাজের বিরোধিতা করতেই পারেন, আপনি বলতেই পারেন নন্দীগ্রামে ঠিক কাজ করা হয়নি, নন্দীগ্রামে ঠিক কাজ করা হয়নি, আমরাও মেনে নিয়েছি, কিন্তু সমস্ত কিছুকে 34 বছর ধরে যা ঘটেছে, 34 বছর ধরে যা ঘটেছে, আরে ভাই 34 বছরে তো 7বার মানুষ বামপন্থীদের জিতিয়েছে, 34 বছরে তো 7বার মানুষ বামপন্থীদের জিতিয়েছে, 8মবারে হারিয়েছে। জিতিয়েছে যে মানুষ, সে মানুষ ঠিক করেছে, আর হারিয়েছে যে মানুষ, সে মানুষ ভুল করেছে। এটা যেমন হয় না তেমন হারিয়েছে, হারিয়েছে যে মানুষ, সে মানুষ ঠিক করেছে, আর জিতিয়েছে যে মানুষ ভুল করেছে, সেইটাও হয় না। দুটাই সত্য একই সঙ্গে, জেতাটাও সত্য, হারাটাও সত্য, এবং সেই হারাটা আমরা মেনেই নিচ্ছি। এখন সিএম আশা প্রকাশ করেছেন। আচ্ছা, সিএম যখন আশা প্রকাশ করেন, সিএম হওয়ার আগে কি বলেছিলেন? সিএম হওয়ার আগে বলেছিলেন প্রধান কথা ছিল হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগ দলতন্ত্র, শিক্ষায় দলতন্ত্র সবচাইতে বেশি, এবং সুনন্দদার মতো অধ্যাপকরা, প্রবীণ শিক্ষাবিদরা, তারা এই অভিযোগ জোরের সঙ্গে উচ্চারণ করেছেন। আজকে কি দেখছি আমরা? আজকে ভাঙড় কলেজ থেকে শুরু করে রায়গঞ্জ,
আরাবুল তন্ত্র থেকে শুরু করে শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারা পর্যন্ত যা যা ঘটছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে অম্বিকেশ মহাপাত্র, তাকে কেন্দ্র করে মানবাধিকার কমিশনের সুপারিশকে অস্বীকার করা, আপনি এটাকে কি তন্ত্র বলবেন? ইতিহাস এই কথা বলে যে ফ্যাসিবাদ তার সবচাইতে যে বিষয়গুলো নিয়ে চিৎকার করে, আমি শেষ করি, ফ্যাসিবাদ যে বিষয়গুলোকে কেন্দ্র করে সবচাইতে বেশি চিৎকার করে, নিজে ক্ষমতা এলে সেই বিষয়গুলো করে। সুতরাং এই যে পরিকাঠামো ভেঙে দেওয়া দিয়ে আমি যা বললাম, একইভাবে সেদিন অভিযোগ ছিল দলতন্ত্র, সবচাইতে প্রকট দলতন্ত্র হচ্ছে তিনি সংগঠিত করছেন। এবং আমি তো একটু আগেই বললাম ওই অর্ণবদার সঙ্গে ইয়ার্কি করতে গিয়ে যে বেচারাম মান্না কিচ্ছু ভুল করেনি। মন্ত্রী হওয়ার আহ্লাদ ওকে প্রকাশ করতে হবে, আর কোন ভাষায় কোন শব্দে আহ্লাদ প্রকাশ করলে পরে যে ওকে মন্ত্রী করেছে সে খুশি হবে, এটা সুমনদের চাইতে বেচারাম মান্না ভালো জানবে। এতে আর কেউ আশ্চর্য হলো, আমি একটু আশ্চর্য হচ্ছি না। কিন্তু যেটা আমার এখনো জিজ্ঞাসা, সেটা হচ্ছে সত্যি বেচারাম মান্না বলেছে? অন্য কাউকে দিয়ে বলিয়ে বেচারাম মান্নার মুখ তার উপরে বসিয়ে আধুনিক কম্পিউটারে সেইটাকে মিডিয়া অপপ্রচার করে দিচ্ছে না? আমার নিজের ভেতরে এই জিজ্ঞাসা। বলেছেন, আসুন দেখি বেচারাম মান্না ঠিক কি বলেছেন, আরেকবার সন্দেহের অবসান ঘটাতে দেখে নেব। টাটা সিপিএম একজোট হয়ে এবং তাদের অনুগত বিচারক দিয়ে সিঙ্গুরের মামলাটাকে হাইকোর্টে হারিয়ে দিয়েছে। কিন্তু স্থির বিশ্বাস আমাদের যে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেবে। আইন যেদিন আমাদের পাশে থাকবে না, আইন সেদিন কিভাবে সিঙ্গুরের মানুষ রচনা করতে হয় সেটা আমরা জমিতে নেবে আগামী দিন আমরা দেখিয়ে দেবো। সেজন্যই তৈরি থাকি। আপনি একটা জিনিস জানেন, আমি একটা কথা খালি বলি, বেচারাম মান্না যাই বলুক, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মনে মনে 100 বার চান এই মামলা না জিততে। আমি বললাম, বলেছি না জিততে চান এই কারণে যে যদি ধরুন জিতে গেলেন, আচ্ছা জিতে গেলে তো উনি জমি ফেরত দেবেন। আচ্ছা 400 একর ফেরত নেওয়ার লোক উনি কোথায় পাবেন? আরেকটা জিনিস, 400 একর ফেরত নেওয়ার লোক তো পাবেন না। তাহলে এই যে ওই ওখানে যদি সিঙ্গুরের কারখানার ভেতরে লম্বা লম্বা বটের শিকড় হয়ে গেছে, আর সেই শিকড় থেকে সিঙ্গুরের মা 400 একর খুঁজে বেড়াচ্ছে, ওর তো কোনো মুক্তি পাওয়া যাবে না। অতএব হেরে যাওয়াটাই ভালো, জমি ফেরত না দেওয়াটাই। রিয়ালিটি হলো আইনে বলেছে যে জমি ফেরত দিলে ওই আইনটা কৃষিকার্যেই ব্যবহার করতে হবে। সে তো ঠিক আছে, রেলওয়ের একটা কারখানা হলো, তার পাশে তুমি কোদাল দিয়ে রেখে ওই জমির দাম হয়ে যাবে 40 থেকে 80 লক্ষ টাকা পার একর। 40 লক্ষ থেকে শুরু হবে একটা কারখানার পাশে 1 একর জমি। তবে আমি একটা বলছি, আমরা যারা মানুষের থেকে শুনছি, ভাই 34 বছরের শ্মশানের অবসান হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা চাই না শ্মশানকালী ঘুরে বেড়াক সেখানে। দুটোই সুমন বাবু শ্মশানের অবসান হয়েছে এটা ঠিকই, কিন্তু শ্মশানকালী ঘুরে বেড়াক এটা আমরা চাই। সুমন বাবু বলছিলেন যে শিলাদিত্য চৌধুরীর ঘটনায় জনসভায় শিলাদিত্য চৌধুরী বা কোনো সাধারণ মানুষ কি সরাসরি মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বা কোনো মুখ্যমন্ত্রীকেই প্রশ্ন করতে পারেন? সেটা কি জনসভার রীতিবিরুদ্ধ নয়? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর স্টাইল আমরা যদি ফলো করি, যে কোনো জনসভায় উনি অত্যন্ত প্রশংসনীয় বিষয় যে মানুষের কাছে ফিডব্যাক চান। ওসির ক্ষেত্রে, পুলিশ প্রশাসনে বদলির ক্ষেত্রে ফিডব্যাক চেয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক কিনা সে কথা বিশ্লেষকরা বলতে পারবেন, কিন্তু ফিডব্যাক চান। আপনাদের দ্রুত একবার দেখিয়ে নেব, এই যে জনসভা নিয়ে এত কথা দুবরাজপুরে, সেখানেও কিন্তু প্রতি মুহূর্তে বক্তৃতা থামিয়ে ফিডব্যাক চাইছেন। সেখানে যদি কোনো শিলাদিত্য চৌধুরী উঠে দাঁড়িয়ে সারের দাম নিয়ে প্রশ্ন করেন, মাওবাদী অধ্যুষিত এলাকাতেও এরম ঘটনা ঘটে, তাকে কি মাওবাদী বলা যায়? আমরা দ্রুত একবার দেখে নেব দুবরাজপুরে মাননীয় মুখ্যমন্ত্রী সেই অনুকরণীয় স্টাইল। ওখানকার লোকাল পুলিশও যারা ছিল তাদেরও চেঞ্জ করে দেওয়া হয়েছে সম্ভবত, তাই তো? থানার ওসি চেঞ্জ হয়েছে, এখানকার থানার ওসিকে তো আমি চেঞ্জ করতে বলে দিয়েছি অলরেডি, ঠিক করেনি না জানিয়ে। থানার ওসি এখানে চেঞ্জ হয়েছে কি হয়নি? অলরেডি চেঞ্জ হয়েছে। আমার এসপি বলছে, আমি কোনটা বিশ্বাস করবো? বই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, সোজা কথা, অন্যায় অন্যায়। আমি আমাদের খুব ভালো অফিসার মুরলি কলকাতায়, আমি তাকে এখানে নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে। তার কারণ হচ্ছে কে দোষ করেছে না করেছে তদন্তে প্রমাণিত হবে, প্রমাণিত হলে অ্যাকশন হবে, কিন্তু এখানে কাউকে আমি স্পেয়ার করব না।
সোমবাবু, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি আমি কি বলছি, যে এটা তার স্টাইল। সেখানে তার কথা শুনে যদি উঠে দাঁড়ান, কোনো শিলাদিত্য চৌধুরী তাকে কি গ্রেফতার করা যায়? দেখুন, একটা জায়গায় দলীয় সভায় যে জায়গাটার কথা ভাবতে হবে, যেখানে উনি গিয়ে সভা না, করছেন, আমি ওই সভাও আপনাকে সেই দেখিয়ে দেবো। জায়গায়- সেটা উনি জিজ্ঞেস করছিলেন প্রত্যেকটি কৃষককে যে সেটা- আপনি কি পেয়েছেন, সেইটা আপনি কি জিজ্ঞেস বলছেন? করা কি আপনার individual বাবা- জিজ্ঞাসা করেন। Individually বলার জায়গা নয় ওটা। কত দিয়েছি আর কি চান বলুন? উনি তো individually কথাবার্তার জায়গা কিন্তু ওটা নয়। অদ্ভুত কথা, উনি জিজ্ঞেস করবেন, আমি উত্তর দিলে আমার দোষ। উনি জিজ্ঞাসা করবেন, আপনি ইন্ডিভিজুয়ালি কথা বললে ওইখান থেকে আমি পারলে সেই ফুটেজ তাহলে আপনাদের ওখানে দেখাবো। ডিস্টারবেন্স ক্রিয়েটেড হবে। তাহলে কাকে দিয়ে বলাবে? তাহলে আরে সবাই মিলে এইটা মাইক তো- দিয়ে আবার পাল্টাতে বলবে? এইটা বলার অন্য জায়গা না, না, রয়েছে। তাহলে উনি যখন ওখানে স্থানীয় জিজ্ঞেস পঞ্চায়েতে করবেন বলতে হবে, কেন? যে প্রশ্ন তুলেছিলেন, সুমন বাবু, যে প্রশ্ন সারের ব্যাপারে তুলেছিলেন, সুমন সেটা বাবু, রাজ্য সরকারের কিছু উনি বলার নেই। সুমন বাবু রেলমন্ত্রী হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী এখন যে পিরিয়ডটা, এই সময়কালের মধ্যে যতগুলো সভা আছে জিজ্ঞাসা করো, সব জায়গায় গিয়ে বলে এই করে দিয়েছি আর কি চাই বলুন। এটা গানের নতুন স্টাইল, গান হবার পর সেটা- গান শুনুন, গান। সেটা আর এটা এক না। না, তো এক না মানে এইরকম আরে সেটা তো মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করছেন, সেটার উত্তর হ্যাঁ, দিচ্ছেন, তাহলে এখানে তো নিজে নিজে না, না, নিজে দেখে না না না, নিজে নিজে নয়, আচ্ছা ওই নিজে নিজে নয়, আচ্ছা, এটা লেটেস্ট সব জায়গায় চালানো হয়েছে, এটা সব দেখে জায়গায় যদি চালানো কেউ হয়েছে। বলবে একটু। উৎসাহিত এই অসীম দা একটু। প্রসঙ্গটা এসেছে। এই না, সুমন একটু অসীম। আমি Last বলতে এ। হচ্ছে, আমি একটা কাজ করি, আমি সুমনবাবুর কথা কোনো জবাব দিই না, তার কারণ উনি বলে যান না, হ্যাঁ, কারণ জবাব দিলে কে ওনাকে হাজার করলেও কিছু বোঝানো যাবে না। উনি যেটা করার বলেই যান না, ওনার অবস্থানটা উনি বলছেন ঠিক আছে, এই যে হচ্ছে। আমি বলছি আপনাদের আজকের প্রোগ্রামটা আমাদের সকলের সম্পর্কে আমি তো লোকের জন্য আমি বললে আপনিও আপনার বক্তব্য চেঞ্জ করবেন না। বলছি তো, আমি এটা আমার ব্যক্তিগতভাবে বলে লাভ নেই। বলছি এটা তাই, সবার আমি তো ক্ষেত্রেই করবেন না কাজ, আমি লোককে বলা সেটা হ্যাঁ, বলছি বলুন, না, অবশ্যই, কথাটা। নিশ্চয়ই। ওই যে- অসীমদা তো আরো করবেন। আমি তো আরো করবো না, আপনারা মাঝে মাঝে বোঝাতে যাচ্ছেন, তো আমি বলছি আমি এটা করি নাই, কারণ এইটাই বলছি আমি। এবং আমি বলছি আজকের প্রোগ্রামটার নাম দিয়েছেন আদালত ও একটি সরকার। আমার মনে পড়ে গেল যে এই নামে তপন সিনহার একটি আদালত একটি মেয়ে, হ্যাঁ, সেখানে ঘটনা ছিল একটি মেয়ে ধর্ষিতা হয়েছে, আদালত সেটা এটি করেছিল। এখানে নামটা দেওয়ার পর আমার মাথায় এটা খেললো। আসলে যেটা হচ্ছে, যে জন্য আমি অত উগ্রভাবে ওটা বললাম যে একটা লুম্পেন শক্তি ক্ষমতায় এসছে, তার কারণ আসলে এটা হেডিংটা হচ্ছে কি জানতো, এটাও একটা কাহিনী অফ রেপ, হ্যাঁ, রেপ অফ জুডিশিয়ারি অ্যান্ড রেপ অফ ডেমোক্রেসি। এইটা আমাদের চোখের সামনে হচ্ছে, হ্যাঁ, এইখানে হচ্ছে পার্থক্যটা একটু অন্য জায়গায় আছে। ওইখানে হচ্ছে আদালতও একটি মেয়েটি ধর্ষিতা হয়েছিল, এখানে আদালতও একটি সরকার ধর্ষিতা হচ্ছে না, ধর্ষণকারীকে মদত দিচ্ছে। বলছি এটাও একটা কাহিনী, ধর্ষণেরই কাহিনী একটা। না, এবং আরেকটা হচ্ছে যে এই সমস্ত আইনের বাইরে আজকে 6 ডিসেম্বর আমরা এই আলোচনাটা করছি। এটা হচ্ছে, এবং সেখানে আমি বলছি যে এইটা যা কিছু হচ্ছে নতুন কিছু হচ্ছে না। আমি প্রথম কথা বলছি এটা বিচ্ছিন্ন ঘটনা না, আমি দ্বিতীয় বলছি এটা নতুন কিছু না। সমস্ত পৃথিবীর দেশে দেশে এই জিনিস হয়েছে, নতুন কোনো জিনিস না। যখন মুসলিম আসেন 1919-এ উনি বলেছিলেন হচ্ছে, হ্যাঁ, প্রমিস করেছিলেন, হ্যাঁ, সমস্ত স্ট্রাইকের অধিকার, এই অধিকার 27 সালে ক্ষমতায় এসে করলেন, অধিকার করলেন, এগুলো করলেন সমস্ত জায়গায়। ওই মানুষের ক্ষোভকে পুঁজি করে হিটলার যখন এসেছেন ঠিক এক কথা বলছেন, হ্যাঁ, একদমই তারপরে কিন্তু হচ্ছে তাদের একটা জিনিস ছিল, তারা ইকোনমিক্যালি দেশটাকে একটু না, বলছি এইটা হচ্ছে সারা দেশের ক্ষমতাটা হাতে দিয়েছে, তা হাতে তা নেই। কাজে এখানে যেটা হচ্ছে, এটা একটা রাজ্যেতে যেটা করা দরকার, যেটা আমি চিন্তিত এই জায়গাটা আমি বলবো আপনাদের, হ্যাঁ, যে এই যে বলছেন না, এই যে ঘটনাটা যেটা বললেন, যে একটা পুলিশ বলে দিল আপনারা আসুন, তারপরে বলে দিল হচ্ছে না আপনারা আসবেন না। একজন পুলিশ এটা করতে পারে, বা যে কোনো প্রশাসন এটা করতে পারে, তাহলে এতে যেটা হচ্ছে, বা সমস্ত সমাজে যে শক্তিটা উঠছে, এটা, হ্যাঁ, লুম্পেশন সমাজের মাধ্যমে যেটা হচ্ছে, তার কাণ্ড কারখানাটা ভাষা, এই রাজা চলে বাজার, হ্যাঁ, আর কুত্তাবকে হাজার বলছেন কার সম্বন্ধে, না যে বিচারপতি সম্বন্ধে, হ্যাঁ, তার কান্নে দেবো, এইগুলো বলছে কান্নে দেবো, এই হচ্ছে বক্তব্যটা। আমি বলছি সেইটা, আমি বলছি সমস্ত শিষ্টাচার, শাসককে রাজা ভাবা, এটাও তো একটা এইটার মাথায় শাসকের স্বর তো আছেই তো। এটা সমস্ত কিছু করে দিয়েছে, দেখেন না প্রত্যেকেতে, এটা করে দিয়েছে, এটা করে দিয়েছে, এটা করে দিয়েছে, এটা করে দিয়েছে, এটা বলে দিয়েছে, সবই আছে সমস্ত, এটা তাই কাজে, এবং করে দিয়েছে মানে তিনিই আছেন, কোনো ইনস্টিটিউশন ইত্যাদি কোনো, এইটা আমার বক্তব্য হচ্ছে। আমি বলছি ওইটা উনি তো করলেন, কিন্তু যে সর্বনাশটা এখানে সমস্ত গণতান্ত্রিক সংগঠনগুলো, এখানে সমস্ত শিষ্টাচার, সমস্ত নিয়ম নীতি ইত্যাদি এগুলি যে ধ্বংস হয়ে যেতে করছেন, তাতে শপথ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, তার বদলে যে জিনিসটা প্রতিষ্ঠিত হচ্ছে এইটা আন্ডু করতে যারা গণতন্ত্রের জন্য আমরা সকলে মিলে লড়লাম, তাদের আরো কয়েক প্রজন্ম লাগবে। এইটাই হচ্ছে দুঃখের ব্যাপার। এইটাই আমাদের লেসন।
না আপনাকে আমরা একটা প্রশ্ন, কখনোই আমরা করতে পারবো যখন না। সমালোচনা করা হচ্ছে তখনও কি সব জায়গায় শিষ্টাচার বজায় রাখা হচ্ছে? সব জায়গায় কি শিষ্টাচার বজায় রাখা শুনুন ভাই, হচ্ছে? শুনুন। আগে ভোটের আগে থেকে যে না, ধরনের উনি রিঅ্যাকশন, শিষ্টাচারের ঠিকা নিয়েছেন, আমরা না নিইনি। শিষ্টাচারের ঠিকা না, উনি কি- হ্যাঁ, কারণ উনি সংবিধান মুখ্যমন্ত্রীকেও মেনে বিভিন্ন জায়গাতে একটা নানাভাবে সংবিধান- attack করা সব হচ্ছে। জায়গায় attack তারও করলেই সম্মান আছে। শিষ্টাচার। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে সংবিধান মানছে। আরে এ তো ধারাবাহিক ইতিহাস আছে। এখানে ক্ষমতায় আসার আগে ধারাবাহিক বিরোধিতা করা হয়েছে। কি ভাষা ব্যবহার আপনি আমাকে বলুন না যে জানেন তো? উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার কোন সম্বন্ধে জিনিসটা ওনাকে ঠিক মতো ব্যক্তিগতভাবে চলেছে? আক্রমণ করে না ব্যক্তিগত বরঞ্চ আক্রমণ যদি বহু- কোনো শুনুন, এই ধরনের আমি বলছি টিভি চ্যানেলে ডিসকাশনে বহু জায়গাতে ব্যক্তিগত প্লিজ আক্রমণ একটা হচ্ছে। কথা শুনুন, এই যদি মাত্র ব্যক্তিগতভাবে কোনো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে শিলাদিত্য চৌধুরীর জনসভায় ঠিক কি প্রশ্ন এবং কি ঘটনা ঘটেছিল আপনাদের একবার দেখাবো। আমি জানি আপনি কি করেন, আমি ধরে রাখুন তো, ও মারামারি করেন ভাই, ধরে রাখুন। আমি জানি এখানে 4-5 জন ঢুকেছেন, কোনো মারামারি চলবে না, আর মামলা চলবে না। আমি বলছিলাম কয়েকজন ঢুকেছে, এখন একজনকে হাতে রেখে ধরলাম, ভয়ের চেয়ে তাকে বলছিলেন 500 জন ঢুকেছে, এরা শান্তি চায় না। সুমনবাবু, আপনার কি মনে হয় যে অসম্ভব দূরদৃষ্টি সম্পন্ন হলে বা খুব শক্তিশালী দূরবীন থাকলেও মঞ্চের ওপর থেকে মাওবাদী চিনে ফেলা না, যায়? ওই প্রসঙ্গটা তো আমি বলছি না, আমি বলছি যে এটা যেটা করা হয়েছে সেটা সঠিক হয়নি। মাওবাদী বলে চিহ্নিত করা বা গ্রেপ্তারের ঘটনা এটা না করলেই ভালো হতো মানে, কিন্তু আমি বলছি যে প্রসেস যে কারণে ঘটনাটা ঘটলো সেইটাও কিন্তু সঠিক নয়। গুরজন সিং ওই ঠিক একটা হয়েছিল। interactive হলে বোধহয় এটা হবে। গুরজন interactive সিং- করে একটা গুরজন যে সিং ঠিক সংস্থাটা তৈরি করলে হয়েছিল। সেটা কিন্তু একেবারে solve করবেন না। আপনাদের সবাইকে গুরজন অনেক সিং ঠিক ধন্যবাদ। হয়েছিল। খানিকক্ষণ আগে বোলান্দি বলছিলেন যে গণতন্ত্রের ধর্ষণ হওয়ার কথা, গণতন্ত্রের ধর্ষিতা হওয়ার কথা আজ থেকে 20 বছর আগে। সেই জীবনানন্দের কবিতা আছে না, জীবন গিয়েছে চলে 20 বছরের পার, সেখানে এই 6 ডিসেম্বর গণতন্ত্র ধর্ষিত হয়েছিল। আজকে এই 20 বছর পরে সেখানকার সেই সাধারণ মানুষ, নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম, তারা কেউ ইতিহাসের সেই পুনরাবৃত্তি চায় না। আমাদের প্রতিনিধির এক বিশেষ রিপোর্ট দিয়ে আজকের আমাদের প্রতিপক্ষ শেষ করব। 20 বছর পরে সরজু নদীর ধারে দাঁড়িয়ে আজকের এই নবীন প্রজন্ম, সেই প্রজন্ম কেউ আর ইতিহাসের পুনরাবৃত্তি চায় না। 20 বছর আগে সেই কালো, রক্তাক্ত, হিংস্র, বিভৎস দিনগুলো যেন কোনো দিন ভারতবর্ষের ইতিহাসে আর ফিরে না আসে। দেখুন। কুড়ি বছর, 2 দশক, ক্যালেন্ডারের হিসেবে বেশ লম্বা। অযোধ্যা যেন চোখ বুঝলেই দেখতে পায় সেদিনটাকে। সরজুর তীরটা আজও সেই রকম। সেই সাত সকালে পুণ্যার্থীদের ভিড়, ঘাটে উপচে পড়ছেন স্নানার্থীরা, রামধনের মিঠে সুর। ফুল ব্যবসায়ী থেকে মিষ্টির দোকান, সব জায়গায় ভিড়, সরগরম গোটা এলাকা। শুধু 6 ডিসেম্বর এলেই সবকিছু অন্যরকম। গোটা শহরে পুলিশে পাহারায় সাজো সাজো রব, ব্যারিকেড পুলিশ চৌকি, শহর যেন এক পলকে পুলিশ ছাউনি। বিতর্কিত এলাকার আশপাশে 70 একর জায়গা যেন দুর্গ, 2 সেকেন্ড দাঁড়ালেই হাঁটুই আসে। গোলাপি ঠান্ডায় গা মুড়েছে সুন্দরী অযোধ্যা। গত 20 বছরের মতো এই বৃহস্পতিবারটাকেও ভালোই ভালোই পার করতে চেয়ে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি সরজু নগরী। এত কিছু দেখেছে প্রাচীন এই শহর যে কিছুতেই আজ আর ভয় পায় না। मैं जिंदगी में नहीं डरा, तब वो वक्त नहीं डरा तो अब क्यों डरूंगा यार। मैं डरने वाला आदमी इंसान नहीं। मैं जब तक जिंदा, जब तक हूँ, इज्जत से रह रहा हूँ, अच्छे से रह रहा हूँ और सुकून से रह रहा हूँ। গত 2 দশক ধরেই একটু একটু করে পাল্টাচ্ছে অযোধ্যা। অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন করে বাঁচতে চাইছে। বদলে যাওয়া অযোধ্যার চেহারা 18 বছরের ঝকঝকে আকিব জাভেদের সঙ্গে আলাপ করুন। আকিব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়। 1992 ভাবতেই চায় না।
हम लोग तो कभी इसके बारे में अब सोचते भी नहीं है। जिस चीज़ ने हम लोगों की लाइफ को एकदम बेकार करके रख दिया उसके बारे में हम लोग कभी नहीं सोचते हैं, चाहे वहाँ पे राम जन्मभूमि हो चाहे बाबरी मस्जिद। आपके दोस्तों की राय भी? जी बिल्कुल यही है। মন্দির মসজিদ ছেড়ে ডাল রুটি সুন্দর ভবিষ্যৎ পেতে চাইছে অযোধ্যা। 23 বছরের সাদাফ সুহেলের বাড়ি থেকে কলেজের রাস্তায় পড়ে বিতর্কিত এলাকা। ওদিকে না তাকিয়ে সাদাফ তাকিয়ে মেডিকেল প্রবেশিকার দিকে। हमें अपना फ्यूचर तो ब्राइट करना ही पड़ेगा। अगर हम उसमें पड़े रह जाएंगे तो शायद हम उसके आगे निकल ही ना पाए। अपने फ्यूचर, शायद मेरा फ्यूचर खराब हो सकता है उसकी वजह से। বিতর্কিত বাবরি মসজিদের ইমাম হাজী আব্দুল গাফফারের নাতি মোহাম্মদ শাহিদ। 2 দশক আগে রোষের আগুনে পুড়ে ছাই হয়েছিল তার বর্তমান। ভাঙা ঘরে বছরে একবার আজও আসেন শাহিদ। কোন দিন তা বলে দেবার জন্য গণৎকার হওয়ার দরকার হয় না। তবু এত কিছুর পরেও বলেন থাকবেন অযোধ্যাতেই। পুণ্যের জায়গা ছাড়া যায় নাকি? বস্তুত 2012 অযোধ্যায় উপার্জনের মূল রাস্তা রামলালার মন্দির আঁকড়ে বাঁচতে চাইছে 2 সম্প্রদায় নির্ঝঞ্ঝাটে। নিজের ফুলের ক্ষেতে রোজ সকালে ঘাম ছড়ানো আনিসের কাছে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই আপাতত সবচেয়ে বড় ধর্মাচরণ। ওর ফোটানো ফুল পাড়ি দেয় রামলালার কাছে। আনিসের কাছে এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় গর্বের। আলাপ করুন বাবু খানের সঙ্গে। অযোধ্যার হাজারো গলির মধ্যে এক গলিতেই ওর টেলারিং শপ। উনি যে সে দর্জি নন, স্বয়ং রামের পোশাক তৈরি করেন। অযোধ্যার এর চেয়ে বড় অসাম্প্রদায়িক চেহারা আর আছে নাকি? सत्येंद्र दास जी महाराज वहाँ के मुख्य पुजारी है। हमसे बोले कि भाई आप काम करते हैं सिलाई का, तो कुछ भगवान राम का पोशाक है वो भी बना दिया कीजिए। अरे हमने कहा लाइए बना देंगे, तो हमारा सौभाग्य है। সরজুর তীর, ব্যস্ত রাজপথ, মলিন গলিপথ, রামলালার মন্দির, হাজারো দোকান, রোদ ঝলসানো রেল স্টেশন। 6 ডিসেম্বরের অযোধ্যার কোলাজ রূপে ভিন্ন, চেহারায় আলাদা, কিন্তু শান্তি কামনার ঐকান্তিকতায় এক, অটুট। সব ভুলে নতুন করে বাঁচতে চাইছে সরজু নগরী। ওকে সাহায্য করুন। এবিপি আনন্দ। প্রতিপক্ষ নিবেদন করছে বেঙ্গল টাইলস, নিমতৌরি, পূর্ব মেদিনীপুর। নিউট্রিবেক নিউট্রি ক্র্যাকার, সুগার ফ্রি বিস্কিট, লাগলে বলবেন। রেস গ্রুপ অফ কোম্পানিজ, আধুনিক বাংলার অত্যাধুনিক রূপকার। এলিট, পায় পায় আনন্দ, মিষ্টি মানেই বাঞ্ছারাম। এবং লাইফ কেয়ার অ্যাগ্রো প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড।